কেনে রে মন এমন হলি, যাতে জন্ম তাইতে মলি। কেনে রে মন এমন হলি, যাতে জন্ম তাইতে মলি। ও তোর ঘুরতে হবে লক্ষ গলি, ও তোর ঘুরতে হবে লক্ষ গলি। হাতে পায়ে বেড়ি সার করে, দ্বীপের আলো দেখে যেমন উড়ে পলো পতঙ্গ জন, উড়ে পলো পতঙ্গ জন। দ্বীপের আলো দেখে যেমন উড়ে পলো পতঙ্গ জন, অবশেষে হারায় জীবন, তাই করলি হারে। আরে আরে হলো কি ভাই? আরে দেখি 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 দেখি, তখন তো করতে বেল বাজিয়ে চলেছেন, তবু দরজা খুলছে না। না আমি তো দেখছি অনেকক্ষণ ধরে আপনি এই সমস্যায় কি মর্নিং ওয়াকে বেরিয়ে পড়লেন? আরে না না, সকালে যেদিন হাঁটতে যান সেদিন তো কাকু কাকিমা একসঙ্গে যায়। ও তাই নাকি? তাহলে আপনি একবার ডাকুন না। আমি? হ্যাঁ, আমরা ডাকলে তো আবার কাকু কাকিমা বলে চিৎকার করবো, মনে হয় যেন রাস্তার কাউকে ডাকছি, তাই তো? হ্যাঁ তা ঠিক তা ঠিক। আচ্ছা, পেছন দিক দিয়ে তো ভেতরে যাবার কোনো রাস্তা নেই মনে হচ্ছে। না আমি ঠিক জানি না। তোমার পরিচয়টা? হ্যাঁ ভাই, আপনার পরিচয়টা? আমি রমেশ রায়, এটা আমার শ্বশুর বাড়ি, মানে ওরা হলেন গিয়ে। বুঝতে পেরেছি, আপনি রত্নাশ্রীর হাজবেন্ড। তার মানে অকিঞ্চন বাবুর জামাই। আগে চেন্নাইতে থাকেন? না থাকতাম, এখন দিল্লিতে। এই যে ভাই, হ্যাঁ, শুনুন বলুন। শুনুন শুনুন শুনুন। বল বল। আর এবার বেলটা বাজান তো, ভেতরে কেউ আওয়াজ হলো বলে মনে হচ্ছে, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, বাজান না, বাজান বাজান। আরে ভুল শুনলাম। আরে বলছি তো কাকু, আপনি একবার ডাকুন না। এত হাত ডাকের পরেও যখন কিছু হয়। আরে এত করে যখন বলছে আবার চেষ্টা করে আরে দেখুন না, শোনো চেষ্টা শোনো করে দেখুন। শোনো শোনো, অনেকের ঘুম এরকম হয়, হাজার ঢাক ঢোলের শব্দ কিছুতেই ঘুম ভাঙে না, কিন্তু নামটা একবার কানে গেলেই না চট করে জেগে ওঠে। আচ্ছা, ঘরে তো মাত্র দুজন মানুষ থাকে, তাতেই এমন গভীর ঘুম? আমার তো সেটাই ভয় করছে রে ভাই। না না, দাঁড়ান দাঁড়ান, আপনি একটা কাজ করুন তো, আপনি নামটা স্পষ্ট করে উচ্চারণ করে একবার ডাকুন তো। আমি আবার কি হলো? এই হলোটা কি? হ্যাঁ, দাঁত, দাঁত? দাঁত? মানে বাঁধানো দাঁতটা পরে নেই তো, নামটা ঠিক মতন উচ্চারণ করতে আরে, পারবো হয়ে কি? যাবে হয়ে যাবে, আপনি ডাকুন, ডাকুন। জোরে জোরে ডাকুন। ও অকিঞ্চন বাবু, অকিঞ্চন বাবু। এই টাইটেলটা যোগ করুন, টাইটেলটা। এই সেনা মিত্র, বোধহয় মিত্র। বোধহয়। আরে তাই ডাকুন, তাই ডাকুন। ও অকিঞ্চন মিত্র মশাই, মিত্র মশাই। দরকার হলে মাসিমার নামটা ধরে ডাকুন। আরে ওনার নাম তো আমি জানি না। আশ্চর্য, বাড়িতে তার নেম প্লেটও রাখিনি। আপনি একটু বলুন না। কি বলবো? কেন মাসিমার নামটা? ওই রত্নাশ্রী মায়ের নাম। হ্যাঁ, আপনার শাশুড়ি মায়ের নাম। না ঠিক মনে পড়ছে না আসলে, নাম তো ব্যবহার হয় না। এভাবে ডাকাডাকি করে কোনো ফল পাওয়া যাবে বলে আমার মনে হয় না। তাহলে দরজা ভাঙতে হবে। পুরোনো দিনের দরজা ভাঙা যাক। কেন ভাঙা যাবে না? সবাই তো আছে, চলে আসছে, দাঁড়ান। এই দরজা ভাঙার আগে পুলিশে খবর দেওয়া দরকার। পুলিশ? কি বাড়িতে? এক মিনিট ওয়েট করুন তো, ওয়েট করুন। না, মুশকিল। কাকে ফোন করছে? মনে হচ্ছে স্ত্রীকে, তাই তো ভাই? হ্যাঁ, সুইচ অফ, ঘুমোচ্ছে মনে হয়। না কিন্তু ওকে জিজ্ঞাসা না করে তো থানা পুলিশও খবর দেওয়া যাবে না। কেন? অসুবিধা আছে না, সমস্ত কথা আমার পক্ষে বলা সম্ভব নয়। আমি বরং এখন যাচ্ছি। মানে? না দেখুন, আমার একটা না গেস্ট হাউস ঠিক করাই আছে। আসলে আমি দেখা করতে এসেছিলাম, মানে অনেকদিন কোনো যোগাযোগ নেই। এইভাবে আপনি চলে যেতে চাইছেন? আরে ঘটনাটা কি হলো একবার দেখবেন না?
বেলার দিকে রত্নাশ্রীর সঙ্গে কথা বলে একটা ব্যবস্থা করতে হবে, এখন এভাবে কিছু করা সম্ভব নয়। আরে তুমি তো এবারই জামাই। সম্পর্ক তো তাই বলে। আরে দূর ভাঙুন তো, দরজা ভাঙুন। এইভাবে দরজা ভাঙা ঠিক হবে না। তাহলে থানায় ফোন করুন। বলছি তো আমার একার পক্ষে থানা পুলিশ এসব সিদ্ধান্ত নেওয়াটা সম্ভব আরে আরে নয়। মানুষগুলো যদি কিছু হয় তখন আপনি তার দায়িত্ব নেবেন, আপনি দায়িত্ব নেবেন। আমার কিন্তু ব্যাপারটা একদম ভালো ভালো, একদম ভালো। আরে দরজা নাও, জানালা ভাঙুন। এভাবে তো ফেলে রাখতে পারি না। এই চলুন তো, দাঁড়িয়ে না আরে না 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 না, কিছু করা ছিল না। আরে বলছি তো বাধ্য হয়েছি। আরে তুমি ওখানে বসে এখানকার অবস্থাটা বুঝতেই পারবে না। সরি, হ্যাঁ বাবাকে একটা নার্সিংহোমে অ্যাডমিট করানো হয়েছে, ওই ডাক্তার চেষ্টা করবেন বলছে। না 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 না, কিচ্ছু বলা যাচ্ছে না, কিচ্ছু বলা যাচ্ছে না। মা অ্যাকর্ডিং টু ডক্টর কাল রাতেই এক্সপায়ার করে গেছেন। ওই ঘুমের ওষুধ বা ওই ধরনের কিছু একটা হবে। হ্যাঁ, একটা সুইসাইডাল নোট ছিল, দুজনের সিগনেচার্স। না না, দোষ সেভাবে কাউকে দেওয়া নেই। এক মিনিট। বল পর। দেখুন তো আপনার স্ত্রীর কাছ থেকে যদি কোনো ক্লু পাওয়া যায়। হ্যাঁ দেখছি। হ্যাঁ যা বলছিলাম, না আমার পক্ষে থাকা অসম্ভব। বিকেলে জানি তোমার পক্ষে থাকা সম্ভব নয়। আমি দেখছি পুলিশ কি বলে। হ্যাঁ রাখছি। কি বলছিলেন? কোনো সন্ধান পেলেন? কোনো ইঙ্গিত? কিসের ইঙ্গিত? আরে ও তো এখন আমাকে নিয়ে ভয় পাচ্ছে। ভয়? হ্যাঁ আপনাকে নিয়ে? রাইট। তা আপনাকে নিয়ে কিসের ভয়? দেখুন এই আমাকে নিশ্চয়ই অ্যারেস্ট করবার চেষ্টা করবেন না। দেখুন সন্দেহ হলে বুঝতেই পাচ্ছেন। এই জন্যই বলেছিলাম পুলিশ না নিয়ে দরজা ভাঙা ঠিক হবে না। আরে পুলিশের জন্য অপেক্ষা করলে হয়তো অকুচের সমস্যাকে বাঁচাতে পারতাম। এদিকে আমার অবস্থা ওই ঝুড়িতে রাখা কাঁকড়ার মতো। হ্যাঁ, এই পালিয়ে যেতে চাইলেই পা ধরে টানবে। কেন আপনার স্ত্রী রত্নাশ্রী আসবেন না? অসম্ভব। না দেখুন এই ছেলের না ক্লাস টেস্ট চলছে। দেখুন সেসব ঠিক আছে, কিন্তু আপনাদের তো দরকার। অবশ্য ছেলে এলেও হবে। হ্যাঁ, বড় ছিল তো আমেরিকায়। আচ্ছা ওকে কি খবর দেওয়া হয়েছে? ওকলাহোমা সিটিতে এখন মধ্যরাত, তাছাড়া আচ্ছা অকিঞ্চন বাবু ছোট ছেলে তো মারা গেছে। কত বছর? হিতুরূপে চলে যাবার পর থেকেই দুজনে একা হয়ে গিয়েছিল। একা হবার কি আছে? স্মৃতিরূপ কি বাড়িতে থাকতো? না আপনারা তো তখন ওদের আমি এই থানায় জয়েন করবার আগেই ঘটনাটা ঘটে। হ্যাঁ, এবার বলুন আমাকে কি করতে হবে। দেখুন বুঝতেই পাচ্ছেন যে ব্যাপারটা বেশ গন্ডগোলে। ফরচুনেটলি আপনি এসে পড়েছেন। আনফরচুনেটলি আমাকে এইভাবে এখানে টেনে আনছো কেন? বললাম তো আমি কিছু জানি না। বলেছি তো, তোমার কোনো ভয় নেই। তুমি যতটুকু জানো তাই বলবে। আরে তোরা তো সব সংসারে তলানি পর্যন্ত পৌঁছে যাস, তোরা কিছু জানিস না তাই হয়। আমরা কি ইচ্ছে করে ঢুকি? তোমরাই তো গর্তগুলো করে রাখো, তার বেলায় কে আস্তে আস্তে। এই কি ব্যাপার? কি চাই? হ্যাঁ এটা কে? ওই মিত্র মেসমশাইদের বাড়িতে দুবেলা কাজ করতো, নাম বকুল। বকুল বাড়ি? কি হলো? কি হলো? খালপাড় বস্তি। খালপাল বস্তি? খালপাল বস্তি? খালপাল? ও বাড়িতে কতদিন আছো? থাকি নেই, এবলা ওবলা ঠিকই কাজ করতাম, তাও প্রায় 6 বছর হয়ে গেল। তবে মানুষ দুটো খুব ভালো ছিল। হ্যাঁ এখন একজন আছে। হ্যাঁ এখন একজন বেঁচে আছে। কে বেঁচে আছে? অকিঞ্চন মশাই
মেশমশাই বেঁচে আছে? বেঁচে আছে। আমাকে একটু তাড়াতাড়ি এই দাঁড়াও আমি দাঁড়াও দাঁড়াও, এত তারা কিসের? একে চেনো? পাড়ায় খবর পেয়েছি, বাড়ির জামাই, দেখিনি কোনোদিন। আপনি? প্রশ্নই নেই। কেন? কারণ গত 6 বছর আমি ও বাড়িতে আসিনি। মাসিমা আশা করেছিল ছোটদার মরার খবরটা পেয়ে ভাই বোনেরা অন্তত একবার আসবে। আমাদেরও তাই মনে হয়েছিল। মৃত্যুটা স্বাভাবিক ছিল না, ভেবে চিন্তে রিয়াক্ট করা ছাড়া কোনো উপায় ছিল না। উমা, বুড়ো মানুষ দুটো তো ছিল, তারা তো আপনার জন, তাদের কথা ভাবলেন না? ডোন্ট ওয়ান্ট টু আর্কিউ। ঠিক আছে ইংরেজি বল। ঠিক আছে, সরি 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 বিরক্ত হচ্ছেন সরি কেন? সরি। আচ্ছা বকুল, কাল আচ্ছা কাল তুমি শেষ কখনো বাড়িতে গেছো? আচ্ছা তোমার কিছু মনে হয়েছিল, মানে ব্যবহারে বা অন্য কিছুতে? সত্যি বলছি, কিচ্ছু বুঝতে পারিনি, সবই ঠিক চলছিল, শুধু হ্যাঁ বলো 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 বলো। না মানে ওই মাসিমা আমাকে পরের মাসের মাইনেটা আগাম দিয়ে দিয়েছিল। তো তুমি কিছু জিজ্ঞেস করনি কেন আগাম দিচ্ছেন টাকাটা? আমি তো মাঝে মাঝে অ্যাডভান্স নিতুম, আর কাল যে কি যাই হোক, একটু এই তাড়াতাড়ি করবেন বুঝলেন। এরপর আমাকে নার্সিংহোম যেতে হবে, সেখানকার সমস্ত ব্যবস্থা করে বিকেলে ফ্লাইট ধরতে হবে। আপনি চলে যাবেন? বলছি তো আমার পক্ষে থাকা সম্ভব নয়, আমার কোম্পানি একটা জরুরি মিটিং আছে ব্যাংককে, এখন আমার কোনো অল্টারনেটিভ নেই। আরে নার্সিংহোমে অকিঞ্চন মেশমশাই, এদিকে মাসিমার বডি, আর আপনি চলে যাবেন? আপনাকে করে সামলা দিয়ে যাবো করে নিয়ে ব্যবস্থা। আপনি কি মানুষ? চুপ চুপ না না মিস্টার, রয় 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 রমিত রয়। হ্যাঁ মিস্টার রায়, দেখুন আমার মনে হয় যে এই মুহূর্তে আপনার যাওয়া সম্ভব নয়। অসম্ভব। আমি তো পরের ছেলে, বাড়ির জামাই, দরকার হলেই বড় ছেলেকে ডাকুন। আপনি তো বললেন ওকলামা সিটিতে এখন মধ্যরাত, ছেলে ঘুমোচ্ছে। হ্যাঁ, তবু আশা করছি রত্নাশ্রীর কাছ থেকে বাড়ির ফোন নাম্বারটা জোগাড় করে আমি দিতে পারবো। দেখুন অন্তত অকিঞ্চন বাবুর জ্ঞান ফেরা পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে, মানে ও স্টেটমেন্ট না পাওয়া পর্যন্ত আমরা কিচ্ছু করতে পারবো না। আরে ঠিক আছে ঠিক আছে, সেটা আমরা পরে সেটেল আপ করে নেবো। আমি বলবো, আমি যা জানি বলবো। আপনারা এই যে দরকার না থাকলে, মেশমশাইকে বাঁচান। এই দরকার না থাকলে বাইরে নিয়ে যান, আর আপনার একটু বাইরে যান, এই ওসি সাহেবের সঙ্গে আমার একটু কথা আছে। দয়া করুন, দয়া করুন, আপনারা মেশমশাইকে বাঁচান। একে ছেড়ে দেবেন না, একে ছেড়ে দেবেন না। এই রত্নাশ্রী, শোনো শোনো শোনো, না আমার পক্ষে এখানকার অবস্থা সামলানো সম্ভব হচ্ছে না। তুমি ওকলাহাবা সিটিতে ফোন করো এই মুহূর্তে। আমি 6 বছর ধরে ওদের দেখছি। আরে রাত তো কি হয়েছে? দুটো মানুষ নিজেদের নিয়েই থাকতো। ভয়েস মেলে আছে বলে তো চলবে না, আমরা একা দায়িত্ব নেবো কেন? বয়স হয়ে যাচ্ছিল, তাই যেন কেমন কথা কইতো। আমি জানি না, আমার আগে জলের মতো টাকা যাচ্ছে। ছোটদা খুন হলো, তারপর থেকে দুজনে কেমন হয়ে গেল। তুমি ফালতু ইনসিস্ট না করলে ঝামেলার মধ্যে আমাকে জড়াতে হতো না। কেউ আসেনি, কেউ আসেনি, I don't- শুধু পুলিশ, পুলিশের লোক ভয় দেখিয়েছিল। দয়া করুন আপনারা মেশমশাইকে বাঁচান, এইভাবে কেন যাবেন না। এবার তোর পাকা ঘুঁটিটা কাটবো সুজয়া। ছাড় ছাড় ছাড়, পড়লে পাকা ঘরে ঢুকে যাব। চাল চাইলে 2 পড়ে, আর 2 চাইলে 2। আমি বাবা ভগবানের কাছে চারই চেয়েছি, মা বলেছে কারোর কাছে বেশি চাইবি না, কখনোই না। ঠিক চাইলে মানুষের বিশ্বাস থাকে। তোর মা ভাগ্যিস কারখানার ইউনিয়ন করতো না, তাহলে তাহলে কি হতো? আরে ফেল ফেল, ডাহা ফেল করতো। মা, তোমার এত দেরি? পুলিশ এসেছিল? আমাকে থানায় ধরে নিয়ে গিয়েছিল। ও বাবা, তার মানে তো 18 গা। বাড়িতে আসবে না তো? এলে তো আর তোমায় ধরবে না। দাদু দিদা দুজনেই মরে গেছে। এই পুলক বলছিল পুরোটা নাকি এখনো টিকে আছে। চুপ কর। কি হলো? ভদ্রভাবে কথা বলতে পারো না? আমরা তো ভদ্রলোক না। লজ্জা করে না? লজ্জা করে না ও বাড়ির ছোট ছেলে তোমাকে? রূপদা বাঁচিয়েছিল।
বড় ছেলে এসেছে? না না, কেউ আসেনি, উল্টে জামাইটাও পালিয়ে গেছে। ও মা, পালিয়েছে কি গো? ধরে রাখতে পারলে না? তাহলে তোমাদের বাকি কাজের কি হবে? তোমার মাসিমার বডি, ওদিকে মেশোমশাই। ওই তন্ময়দা, প্রদীপদা, ঘোষ মেশো, ওরাই যা হোক একটা কিছু ব্যবস্থা করবে। আমি কি ভাবছি জানো? তোমার তো মনের ভাবনা বনে পালায়। মানে কোথায় একটু আঁট করে কাজ করবে তা না। হঠাৎ ধারা তো সুবিধের লাগছে না। আমি বুঝেছি। তুই কি বুঝলি? বাবা বলছে ওই বুড়ো দাদুটাকে ম্যানেজ করে কিছু নিয়ে আসতে পারলে না? চুপ কর হারামজাদি, মেয়ে ভজে বাপ, বাস্তু বাঁচায় সাপ। আরে আরে আরে, আমাদের সুজয়টা ভুলটা কি বললো শুনি? ঘেন্না ঘেন্না, তোমাদের কথা শুনলে আমার ঘেন্না করে। বাড়াবাড়ি করো না, যাদের নিজেদের আত্মীয়রাই দেখে না, ছেলে মেয়ের কোনো ঠিকানা নেই। ও তা তোমার ঘরের বেত্তান্তটাই বা কম কিসের শুনি? সে তো তোমার জন্য। হ্যাঁ, আমার জন্যে? তবে না তো কি? খসে যাবে, মুখ খসে যাবে তোমার। ওই মিত্র বাড়ির মাসিমা, তোমার মা চলে যাওয়ার সময় আমার দুটো হাত ধরে বলেছিল, বকুল নিজের মানুষকে স্বজন হারা করিস না, তোদেরও একদিন বয়স হবে। মা তো নিজেই চলে গেছিল দিদির বাড়ি, আমি কি করব? লজ্জায় আমি মুখ দেখাতে পারিনি। কেন? মরার খবরটাও দিয়ে যেতে বারণ করে গিয়েছিল। আর দেখো মাসিমাও কেমন খবর না দিয়েই চলে গেল। এই কি লিখে রেখে গেছে? চলো চলো আচ্ছা, আমার কি বলে গেছে? কি লিখে রেখে গেছে? মহেন্দ্র বাবু বসুন বসুন। ঠিক আছে ঠিক আছে, এত ব্যস্ত হওয়ার কি আছে? হ্যাঁ, এ দাওয়ায় ওনার বসবার জায়গা কোথায়? বকুল মনে রাখিস সেই দাওয়া থেকে মহেন্দ্রদা। সেই জন্যই তো বলছি, অভ্যেস চলে গেছে। অভ্যেসে যে মোটর গাড়ি চড়ে পথে নেমে সে বাস চাপা পড়ে। ভালো বলেছে না? সত্যি তো আমাদের অবস্থা খানিকটা ওই বাসে চাপা পড়ার মতনই। যাকে যাক, বকুল তোমার কাছে যে জন্যে আসা, মিসেস মিত্র মানে ওই মহিলার বডিটা তো আমাদের দিল না। কেন জামাইবাবু? না না, রমিত বাবু তো চলে গেছে। থাক না সেসব কথা। আচ্ছা বকুল, তুমি কি এসব কিছু জানতে না? কিরা বকুল উত্তর দে। না মানে ওই ওই কিছু কিছু জানতুম। সে কি তাহলে? মাসিমার বডিটা তো শুনলাম লাল পাটি নিয়েছে। হ্যাঁ? তা আপনারা কি এবার মেশামশাইকে নিয়ে? এখন আমাদের তার মানে এখানেও রাজনীতি? অবাক হচ্ছ? সমাজে বাস করবে, ঘটনা ঘটন ঘটতে থাকবে, আর সেখানে রাজনীতি থাকবে না? আমাকে এর মধ্যে জড়াচ্ছেন কেন? প্রয়োজন আছে তাই। মানে? বলছি আমি বলছি, অকিঞ্চন মিত্রের ছোট ছেলে ধৃতিরূপকে তোমরা চিনতে না? ও বাড়িতে বছরভর কাজ করছি, মানুষজনকে তো চিনতেই হয়। না না, এটা আমি সতীনাথকে জিজ্ঞাসা করছি। এখানে আমার সঙ্গে কিসের সম্পর্ক? আছে আছে, নিশ্চয়ই আছে। মহেন্দ্রদা যখন বলছেন তখন নিশ্চয়ই আছে। কিসের সম্পর্ক? সতীনাথ বলুন। ওই অকিঞ্চন মিত্রের ছোট ছেলে ধৃতিরূপের দলের সঙ্গে কিন্তু তোমার একটা যোগাযোগ ছিল বাবু। আমি শুধু ধৃতিরূপদাকে চিনতাম। মিথ্যা কথা। না, আমি বলছি সেটা মিথ্যা কথা। ও তখন ইউনিভার্সিটির ছাত্র, আমাদের সবুজ লাল দুপাটিকেই চোখ রাঙিয়ে রাজনীতি করে। ওই লাল পার্টির পুলিশ যেদিন ওকে এই বাড়িতে খুঁজতে এলো, সেদিন ধৃতিরূপ এই বস্তির সতীনাথ বকুলের ওই মশারির মধ্যে লুকিয়েছিল। কে বলেছে আপনাকে কথা? বকুল, নিজের মেয়ের মাথায় হাত রেখে বলতে পারবে যে কথাগুলো আমি মিথ্যে বলছি? ওর কথা 7 দিন কি 10 দিন জানি না, একটা বিদেশি রিভলভার রেখে গিয়েছিল এবং সেটা তোমরা লুকিয়ে রেখেছিলে। ও আমাকে বাঁচিয়েছিল। জানি সবটাই জানি। আসলে তখন তো হাওয়া আমাদের দিকে ছিল না, তাই আমরাও কিছু করতে পারিনি। হ্যাঁ, বলতে পারো সাহসও পাইনি বাবু। আর তাছাড়া তখন দেখছি ওই একই রঙের লাল ঝাঁটা নিয়ে পরস্পরকে পেটাচ্ছে।
তার মধ্যে খামোখা আমরা জড়াই কেন? এটাই তো ঠিক। দেখ বাদ দাও, কাজের কথা আসে। ওদিকে আবার যে নার্সিংহোমে আবার যে কি অবস্থা মহন্তদা। পার্থ তারা কতখানে আছে আমি অনেকখানি নিশ্চিন্ত। তাহলে বকুলকে বাড়ি থেকে আরে! সব কথা তোমরা বললে তো আমার আসার দরকার হতো না, হতো কি? তা নয়, আসলে সত্যি কথা বলতে কি মহেন্দ্রদা, এই আপনার নাম করে কথাগুলো আমরা বলে গেলে কাজটা হয়ে যেত আর কি। তাই না? ওটাই হলো ক্ষমতার ভুল ব্যবহার। এই ব্যবহারে আজকে সিপিএম ডুবেছে, আর আমাদেরও কোথাও একটা হিসেবে ভুল হচ্ছে, তাই বারবার সতর্ক করতে চাইছে। ও হ্যাঁ বকুল, শোন, ওই অকিঞ্চন মিত্তিরকে আমরা বাঁচাবার চেষ্টা করছি। আপনারা? আমরা মানে ডাক্তাররা, আমরা শুধুমাত্র তার সঙ্গে আছি, কি তাই তো? শোনো বাবু, যদি বাঁচাতে পারি তাহলে ও বাড়ির দায়িত্বটা কিন্তু তোমাকে নিতে হবে। আমাকে? হ্যাঁ, তোমাকেই তো। না না, মাসিমার এক দুঃসম্পর্কের হুগলি। ওসব বাদ দাও, বাদ দাও। যেটা বললাম সেটা মাথায় রেখো। উপযুক্ত পয়সা পাবে। লক্ষ্য করেছিস নিশ্চয়ই আমরা সবাইকে পয়সা দিয়ে। আচ্ছা ঠিক আছে, যেটা বললাম সেটা যেন মাথায় থাকে। মা, হ্যাঁ তোমাকে এখন থেকে দাদুর বাড়িতে গিয়ে থাকতে হবে? জানি না। হে ভগবান, দাদু যেন মরে যায়, হে ভগবান। সুজয়া, আমাদের এত কথা ওরা জানে? শুনলে তো সব। আশ্চর্য। তবে আমি কি ভাবছি জানো? কি? মানুষ দুটো তো নিজেদের নিয়েই থাকতো, অথচ আজ দেখো ওদের নিয়ে। যন্ত্রণাটা ঢাকা দিয়ে রেখেছিল দুজনে, তুমি সেটা বুঝতে পারোনি। বোধহয় তাই। সত্যি গো মা, দাদু যেন না বাঁচে। বলতে নেই মা, এ কথা বলতে নেই। ওকে বলতে দাও। কবছর ধরে তো দেখছি দুজনকে আলাদা করে ভাবাই যায় না জানো। আর মৃত্যুতে কজনে শেকড় উপড়ে পড়ে কেউ জানে না। হয়তো তাই আমার মানুষ দুটো এরকম ছিল না জানো। এমন আপন মনে গান গাইতো, আর কেনে রে মন এমন হলি, যাতে জন্ম তাইতে মলি। কেনে রে মন এমন হলি, যাতে জন্ম তাইতে মলি। ও তোর ঘুরতে হবে লক্ষ গলি, ও তোর ঘুরতে হবে লক্ষ গলি। হাতে পায়ে বেড়ি সার করে, দ্বীপের আলো দেখে যেমন উড়ে পলো পতঙ্গ জন, উড়ে পলো পতঙ্গ জন। দ্বীপের আলো দেখে যেমন উড়ে পলো পতঙ্গ জন, অবশেষে হারায় জীবন, তাই করলি হারে। কি হলো, তুমি এখানে বসে আছো? চলার পথ আমাদের হারিয়ে গেছে শ্রাবণী। কবে সেই অচেনা পথে নিয়ে যাবে তারই অপেক্ষা। অন্ধকার থাকতে বিছানা ছেড়ে তুমি কার অপেক্ষা করছো তা আমি জানি। তার মানে তুমি কাল সারা রাতি অপেক্ষা করেছো? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও।
এইভাবে শরীর থাকবে না শ্রাবণী, না। বড় ভয় করে। কাকে কাকে ভয় করে? যাকে জানি না তাকেই ভয় করে সবচেয়ে বেশি। আমাদের দিনগুলোই যে সব অচেনা হয়ে যাচ্ছে, মনে হয় শুধু হারাচ্ছি, প্রতি মুহূর্তে হারাচ্ছি। কি থাকবে আমাদের? হারাই শেষে দিনের বেশে, যাই যে কোথা কে তা জানে। শ্রাবণী, একটা বয়স পর্যন্ত মানুষ মনে প্রাণে সঞ্চয় করে, তারপর সেই সঞ্চয় ভাঙিয়ে যখন জীবনের দিন কাটে তখন লোকে তাকে বুড়ো বলে। বয়স সারা বুড়ো বোধ হয় আমরা অনেক দিনই হয়েছি। আমাদের গ্রাম দেশে পরিতোষ দাদা বলে একজন বয়স্ক মানুষ ছিলেন। সেই পরিতোষ দাদা কোনোদিন বুড়ো হন। কিরকম? ওই গাঁয়ের ছেলে ছোকরাদের নিয়ে থাকতেন, সব রকম উৎসব পার্বণে একেবারে মাতিয়ে তুলতেন। নিজের সংসার ছিল না বোধহয়। হ্যাঁ, যৌবনে স্বদেশী করতেন। সেই অভাবেই পরিতোষ দাদার স্ত্রী একদিন নিজেকে শেষ করে ফেলেছিলেন। এখন আমি তোমার কাছে এই গল্প শুনতে চাই। না, পরিতোষ দাদার কথা মনে এলে মনে বেশ একটা জোর আছে। আর ওর স্ত্রীর কথা? ছেলেবেলায় তো সেরকম করে ভাবার সুযোগ পাইনি, খালি ওই পরিতোষ দাদার কথা মনে হয়। হ্যাঁ, ওই বিশ্বকর্মা পুজোর দিন আকাশে ঘুড়ি ওড়াতেন, নানান রঙের ঘুড়ি, আর লাটাইটা ধরে থাকতাম আমি। ওই পরিতোষ দাদা কিন্তু আকাশে ঘুড়ির প্যাচ খেলতেন না, আমাকে বলতেন, অকিঞ্চল ওই দূর আকাশের ঘুড়িটার মতো মনটাকেও পাঠিয়ে দিবি, তখন দেখবি মানুষে মানুষে ফারাক করা যায় না, ঘর বাড়ি সব কেমন তোর কাছে ছোট হয়ে যায়, প্রকৃতি বড় হয়ে দাঁড়ায়। উড়িয়ে দে উড়িয়ে দে উড়িয়ে দে মনটাকে, উড়িয়ে দে মনটাকে, উড়িয়ে দে অকিঞ্চল। হাওয়া বুঝে সুতো ছাড়বি অকিঞ্চল, কেবল সুতো ছাড়বি। সংসারের আকাশে ঠিকঠাক সুতো ছাড়াটাও একটা আর্ট। তোমার ঘুড়ি? তোমার ঘুড়ি প্যাচে কেটে গেছে। কি হলো, কোথায় যাচ্ছ? হ্যাঁ, বাইরে কেমন একটা আওয়াজ হলো না? আমার এখন মনে হলো তাই ভাবলাম আমি দেখি। না, কি বেলে কি ওখানে আওয়াজ করে দাঁড়িয়ে থাকবি? কি করব, মন যে মানে না। সেই অপেক্ষার মন, সে তো থিতু হতে জানে না, কেবল লুকি ঝুঁকি দিতে চায়। আচ্ছা আচ্ছা, ও কি তোমাকে কোনো সময় বলেছিল? কিসের? এখানে আসবার। কি হলো? আচ্ছা, আমি তো তোমাকে কতবার বলেছি আমাদের জন্য কারো কোনো সময় ঠিক করা নেই না। এটা তোমার অভিমানের কথা। অভিমান? হ্যাঁ। আমার নাকি তোমার? হ্যাঁ, আমার? হ্যাঁ, কাল তোমার জন্মদিন উপলক্ষে কটা ফোন আশা করেছিলে? হ্যাঁ, এই বয়সে আবার জন্মদিন? সত্যি তোমারও যেমন কথা। জানি জানি জানি, এই বয়সে জন্মদিনটা একটা উপলক্ষ, মন চায় ছেলে মেয়েকে কাছে পেতে, তাই নিজের জন্মদিনটা কিছুক্ষণের জন্য হলেও ওই ছেলে মেয়েকে কাছে পাবার উৎসব হয়ে ওঠে। ওরা তো সব ব্যস্ত থাকে। গত বছরও রত্নাশ্রী দিল্লি থেকে ভুবনকে দিয়ে ফোন করেছিল। কখন? ও হ্যাঁ, তাই বল, গত বছর না? ওই ওকলাহামা সিটিতে অভিরূপ, ওরা যে আমাদের কতটা মনে রেখেছে সেটাই আমার চিন্তা হয়। এইটা না তোমার একদম বাজে কথা। ছেলেদের সম্পর্কে কোনো কথা বললেই তোমার মনটা পাল্টে যেতে চায়। আসলে তা নয়, অভিটা বিদেশে থাকে, দুটো বাচ্চা। বৌমাকেও তো জানো, সে তো মোটে সহ্যই করতে পারে না এই দেশটাকে। তার উপর কবে তোমার আমার জন্মদিন হবে, সকাল না রাত্রি, ও এত সব হিসেব করে ফোন করা কি অত সহজ? কালকে টেলিফোনের পাশে গিয়ে দৌড়ে দৌড়ে দাঁড়াচ্ছিলে কেন? কি যে বলো, দৌড়বো কোথায়? আমি বলে আমার হাঁটুর ব্যথা নিয়ে নড়তেই পারি না। কথা তো শুনবে না তো, কতবার বলেছি যে এবার হাঁটুর অপারেশনটা করিয়ে নাও। হ্যাঁ, তো তোমার করানোর কথা ছিল বিদেশে, না হলে অন্তত দিল্লিতে। ও, ঠাট্টা করছো? আমি করিনি, তোমরাই বলেছিলে। না না, সে তোমার বড় ছেলে বলেছিল। হ্যাঁ, প্রথম যখন বিয়ের পর বিদেশ থেকে এদেশে এলো, এখানকার গোটা মেডিকেল সিস্টেমটাই বাতিল করে দিয়ে চলে গেল। সে কি আর এমন ভুল বলেছে বলো? না না, ওরা ভুলে যায় দেশটা ভারতবর্ষ। বাবা,
তুমিও যে দেখছি ধৃতিরূপে সুরেই কথা বলছো। আরে যেটা সম্ভব না সেটা ভেবে কি লাভ? আমি যখন চাকরির শুরুতে খালশিউলিতে পোস্টেড ছিলাম তখন ওখানকার এক কোয়াক ডাক্তার আমাকে বলেছিলেন, মশাই আমরা আছি বলে তবু ছোটোখাটো রোগে ভোগে এই গাঁয়ের লোকগুলো বেঁচে যায়, তা আমাদের তাড়িয়ে সেখানে MBBS ডাক্তার আনতে পারবেন? হ্যাঁ, তো লোকগুলো তখন যাবে কোথায়? বিপদটা বাড়বে না আরো? অভির কথা শুনে রত্নাশ্রী তো বায়না ধরেছিল আমাকে দিল্লিতে নিয়ে যাবে। আমি তো তোমাকে বলেছিলাম যে আমাদের সাধ্যের মধ্যে এই কাজটা করতে। হ্যাঁ, সেদিন তোমাদের কথায় পোস্ট অফিসের ওই কটা টাকা তুলে যদি নিজের জন্য খরচ করতাম, তাহলে তোমার অসুস্থতার সময় তোমাকে নার্সিং হোমের বিছানায় শুয়ে কার কাছে গিয়ে হাত পাততাম বলতে পারো? নিম্নবিত্তের তো এই জ্বালা, প্রয়োজনে টাকা থাকবে না কিন্তু অসুখ করবে বড় বড়। দিদিরা বোধহয় এই কারণে ঈশ্বরে বিশ্বাস করে না, জানো, এই অসমান সৃষ্টিকে ওরা কিছুতেই মেনে নিতে পারে না। না না না, শোনো না, তুমি কিন্তু আজ আর ছেলেটার সঙ্গে এই নিয়ে তর্ক করো না। আরে বাবা, তর্ক করতে চাই না, বোঝবার চেষ্টা করি। কিসের জোর ওদের? হ্যাঁ, নিজের ঘর বাড়ি ছেড়ে নিজের জীবনকে অগ্রাহ্য করে কি চায় ওরা? নেশা। দাদা দিদি দুজনেই তো আমাদের দোষারোপ করে, আমাদের আশকারাতেই নাকি এমনটা হয়েছে। অথচ আমাদের পরিতোষ দাদা দেশের কাজকে নেশা বললে হেসে সংশোধন করে দিতেন। নেশায় জীবন বিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু দেশের কাজের জীবন জেগে ওঠে। পরে অবশ্য নিজেই চুপ করে গেছিলেন। কেন? তখন তো বুঝতাম না, এখন এই ধৃতির কথাগুলো শুনে শুনে বুঝতে পারি উনি বোধহয় আগে থেকেই এসব বুঝতে পেরে চুপ করে গেছিলেন। অদ্ভুত লোক তো তুমি। হ্যাঁ, ছেলেটা বাড়িতে এলেই ওর সঙ্গে তর্ক করো, আবার ও চলে গেলে ফের ওর কথাগুলোই বলতে শুরু করো। ভুলতে পারি না যে ওর কথাগুলো। স্বাধীনতার 60 বছর পরেও 27টা রাজ্যের মধ্যে 20টা রাজ্যে 680টা জেলায় 1 কোটির মতো মানুষ মাত্র 20 টাকা রোজগার করতে পারে না। 30 কোটি মানুষের শিক্ষা নেই, স্বাস্থ্যের অধিকার নেই। এখন আমার এইসব কথা শুনতে একদম ভালো লাগছে না। যে আমারও ভালো লাগে। তাহলে আর বলছো কেন? কি করবো? এই বয়সে যে আড়ালে যাবার পাঁচিলটাও ভাঙা, নাতি নাতিদের মধ্যে লুকিয়ে থাকবো সেই সুযোগও নেই। খবরটা তো খুলেই রেখেছি, তবু কিসের শব্দ? ও কি রে তুই? বকুল আসবে না? বাবা এসেছে। সত্যি না? ও কেন কেন এসেছে? কোথায় সে? বাইরে দাঁড়িয়ে আছে। বাবা, বলছি বকুলের কি কিছু হয়েছে? না, ওই ধৃতিরূপটা খবর পাঠিয়েছে আজ আসতে পারবে না। ধৃতি আজ আসবে না? না। তোমাদের বাড়িতে খবর পাঠিয়েছে? কই আমাদের এখানে তো এলো না। হ্যাঁ, মানে সেই রকম নির্দেশ ছিল। নির্দেশ ছিল? হ্যাঁ। এই 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 সত্যিনা, তুমি এদিকে এসো। আমি? হ্যাঁ, তুমি এই তোমার সঙ্গে ওদের যোগাযোগ আছে? দাঁড়াও 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 দাঁড়াও। হ্যাঁ, তোমার সঙ্গে ওদের যোগাযোগ আছে? কোথায় দিদি, কোথায় এখন? আমি জানি না। না না, তোমার সঙ্গে ওদের যোগাযোগ আছে। বিশ্বাস করুন, আমি কিছু জানি না। নাম জানলে ওর খবরটা পেলে কি করো তুমি? হ্যাঁ, 8 মাস যদি বাড়িতে ফেরে না। আজকে দিনটার জন্য আমি সেই কবে থেকে অপেক্ষা করে আছি। আর আজ তুমি খবর নিয়ে এলে কেন? কেন দিদি তোমাকে খবর দিল কেন? মনে নেই সেবার ওই পুলিশের তাড়াকে এদের বাড়িতে গিয়ে ঢুকেছিল? বকুল নিয়ে গিয়েছিল। কেন কেন তোমরা বারবার আমাদের একা একা করে রাখো কেন? বাবা, এবারে বলো। দাঁড়া, তুই চুপ কর। তাহলে চলো আমার বাড়ি চলে যাই। কি বলছি? এই রে, কি বলছিস? না, হ্যাঁ, এগুলো নিয়ে যা। কি দেখে বুঝতে পারছিস না? যা নিয়ে যা। ও শ্রাবণী, কি করছো এসব? এগুলো আর ঘরে তুলতে পারবো? সেই যেদিন বিশু এসে খবর দিয়ে গেল দিদি আজ আসবে, সেই দিন থেকে এই ফাঁকা ঘরে একটা একটা করে তৈরি করেছি। আর আজ এগুলো কে মুখে তুলবে? নিয়ে যা নিয়ে যা নিয়ে যা নিয়ে যা, সব নিয়ে যা। বকুল, কি হয়েছে রে বকুল? এই কি হয়েছে? এরকম করছিস কেন? কাঁদছিস কেন? কি হয়েছে? হ্যাঁ, কি গো, কি হতো তুমি বলনি? কি বলবি রে? কি বলবি? হ্যাঁ,
কি আমি খবরটা দিতে পারিনি, বকুল। হ্যাঁ আমাদের সব শেষ হয়ে গেল শ্রাবণী। হ্যাঁ কি বলছো তুমি, কি বলছো? আমাদের সব শেষ হয়ে গেল, আমাদের সব শেষ হয়ে গেল। সব শেষ কি হয়েছে? ওদের সব শেষ। সিস্টার, এই যা বললাম আপনার মনে আছে তো? কাজটা আপনি পারবেন তো? না না, এই কাজ আমি করব কেমন করে? না না, এই নার্সের প্রফেশনে আত্মীয়র থেকে বেশি দায়িত্ব নিতে হয় বলেই তো আমি জানি। না দেখুন, আপনি যদি আমার এই কাজটা করতেন না, তাহলে আপনার বিষয়ে দায়িত্ব নেওয়ার কাজটা আমি করতে পারতাম। এই কথা আপনি ডক্টর সেনকে জানালেন না কেন? অচেনা পথে কখনো গাড়ি চালিয়েছেন? সে অভিজ্ঞতা আমার নেই, আমি গাড়ি টাড়ি চালাতে জানি। হ্যাঁ, তাহলে বুঝতে শুধু পথের উপর নির্ভর করেই পথ চলা যায় না, পথের নানান ছোট বড় চিহ্ন দেখে গাড়ি চালাতে হয়, সেই কারণেই আপনাকে বলা। ও বললাম তো, আমার পক্ষে বলা সম্ভব নয়। কি আপনি আবার চলে এলেন? মনে হচ্ছে বিশ্বাসের কোথাও একটা অভাব হচ্ছে। না, ঠিক তা নয়, আসলে হঠাৎ 1 ঘন্টা আগে সময় পেয়ে গেলাম। তাই তাই আরে প্রয়োজনে তো সময়টাকে বাড়িয়ে নিতে পারেন। মনে রাখবেন, নিজের ঘর নিজেরা সামলাতে পারলে কিন্তু অনেক সমস্যা এড়িয়ে যাওয়া যায়। না না, সমস্যাটা এড়িয়ে যেতে আমি চাইছি না তো। মানে 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 ও আপনি থাকবেন, সে তো খুব ভালো কথা। না না, তাতে তো আমাদের কোনো অসুবিধে নেই। আর তাছাড়া আপনার সমস্যার রসিদ মশাই এখন আমাদের হাতে। কি আপনারা কি আমাকে ভয় দেখাচ্ছেন? কি কোনো কথা হয়নি আপনার সাথে? হ্যাঁ, মন্দ তো আরে চুপ! জলের কোন গভীরে মাটি আছে সেটা ওকে আগে বুঝতে দাও। জানেন, বন্যার জল দমকে দমকে বাড়ে, বোঝা যায় না। তাই শুধু ওই দুপায়ে দাঁড়িয়ে থাকাটা বড় শক্ত হয়ে যায় শ্রীমান রোহিত রায়। ঠিক, কিন্তু ঘর যার ভাঙে তার যন্ত্রণা কি এই ত্রাণ সাহায্যকারীরা সবটুকু বুঝতে পারে? আপনি মিছি ভয় পাচ্ছেন। মনে হচ্ছে ভয়ের কেন্দ্রস্থল যথেষ্ট নির্ভরযোগ্য নয়। না, ঠিক কথাটার অর্থ আমি ঠিক বুঝলাম না। বুঝলেন না? না। কাছে আসুন, আসুন আসুন। ছোট্ট কাগজের টুকরোটা নিয়ে অহেতুক স্ট্রেস নেবেন না। ঠিক আছে, কিন্তু এখন যেটা কাগজের টুকরো পরবর্তীকালে মুখের কথায় যদি সমস্যার শাক পানা তুলে ওঠে। সে বিস্মারণ দেবার মন্ত্র আমাদের জানা আছে। তাই নাকি? আর তার সব ব্যবস্থাও করা। ও, তাহলে তো আমি। হ্যাঁ, তারা যখন আছে তখন ক্লিয়ার করবেন। চলে যান। রাইট। তবে কিনা ওই গোলার ধান বাড়িতে উঠলেই তো আর চাল হয় না, তার জন্য সময়ের প্রয়োজন হয়। রাইট। তার জন্য জন মুনিশ লাগে। না, আমি বলছিলাম আমাকে কি আর কিছু করতে হবে? না না, কিচ্ছু না। আসুন। আসলে নিজেকে খুব নিঃসঙ্গ লাগছে। অতীতের একটা স্মৃতি বারবার সামনে আসতে চাইছে। তাই? হ্যাঁ। কিরকম? না, ঘটনাটা আমার মায়ের মৃত্যুটা একটু অন্যরকম ছিল। না, আমাদের কাছেই থাকতেন। একবার এই 7 দিন পরে আউটিং থেকে ফিরে ঘরের দরজা তালা খুলে থেকে শরীরটা মরে একেবারে কাঠ হয়ে আছে। অসুস্থ ছিলেন? বোধ হয়। আসলে এই বয়সে সবসময় সবকিছু খেয়াল করা যায় না তো। না, আমার এক প্রতিবেশী আমাকে ঝামেলা জড়াবার চেষ্টা করেছিলেন, বা বাহ, তাহলে তো এইসব ব্যাপারে আপনার পূর্ব অভিজ্ঞতা আছে। হ্যাঁ, আরে সেই কারণেই তো ফিরে এসেছিলাম। মনে হচ্ছে আমাদের জেনারেশন যে পাল্টে যাচ্ছে সেটাই সময় স্বীকার করতে চায় না। তা নাহলে একেবারে আক্রমণ আসবে আমার উপরে। আক্রমণ? ইয়েস, আইসে আক্রমণ। দেখুন, এই আমাদের না নিজেদের মতো বেঁচে থাকার একটা অধিকার আছে। ও সার্টেনলি। কিছুক্ষণ বাদেই যখন আপনি ওই দূর আকাশে উড়ে যাবেন, তখন দেখবেন মেঘের দল আপনার থেকে কত কত নিচে নেমে গেছে। এই সময়টা হলো শুধু উপরে ওঠা, অনেক 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 ওপরে। অন্তত এই নতুন পৃথিবী তাই চাইছে। ঠিক আছে, এবার তাহলে আপনি। আচ্ছা, চলি। সবাইকে নমস্কার। হ্যাঁ, ভবিষ্যতে কিন্তু আবার দেখা হবে।
মনোদা বলুন কি করতে হবে? রাইট, এবার ডক্টর সেনকে একবার ডাকুন। ডক্টর সেন। সিস্টার, সিস্টার একবার ডক্টর সেনকে ডেকে দিন না। এই মঙ্গদা, নমস্কার নমস্কার ডক্টর। কি বুঝছেন ডক্টর? এভাবে আপনারা বারবার বিরক্ত করলে তো মুশকিল। সরি এক্সট্রিমলি সরি ডক্টর, কিন্তু পেশেন্টের অবস্থাটা ঠিক কিরকম সেটা তো আমাদেরও জানা দরকার। আপনি কি ওর ছেলে? হ্যাঁ। কি বলছেন স্যার? ইনি মহেন্দ্র বন্দ্যোপাধ্যায়। প্লিজ ওনাকে কথা বলতে দাও। ইয়েস ডক্টর স্যার। এর আগে একজন এসে বললেন অধীর চক্রবর্তী। আচ্ছা সে কি পেশেন্ট? কেউ না ওরা তো আমি বলছি আসলে ওনার ছেলে এখানে থাকেন না, তবে ওনার জামাই কিন্তু আমাদের সমস্ত রকম দায়িত্ব দিয়ে গেছেন, সুতরাং বুঝতেই পারছেন ওদের ওই অবস্থাটা ঠিক কিরকম সেটাই জানতে চাইছিলাম। ঘুমের ওষুধের পরিমাপটা অনেক বেশি, তাই আচ্ছা এখনো বলা যাচ্ছে। আচ্ছা, আমাদের আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? সেটা বোধহয় বলা সম্ভব নয়, তাই তো ডক্টর স্যার? হ্যাঁ ঠিক তাই। তার মানে অপেক্ষা। তাই স্যার একবার তাড়াতাড়ি আসুন। হ্যাঁ আমাদের পেশেন্ট? নিশ্চয়ই আমাদের। কিছু বলা যায় না, অন্য কোনো পেশেন্টও হতে পারে। ওই তো আসছে। তাহলে আমাদের পেশেন্ট। দেখা যাক। আবার কার সঙ্গে কথা বলছে? তো হয়ে লাভ নেই। ওই তো আসছে। আপনাদের অপেক্ষা করতে হবে। এ কথা বলবার জন্য আপনি আবার ফিরে এলেন? মানে আমরা তো এই নার্সিং হোমে ঢোকবার পর থেকে শুধু অপেক্ষাই করে যাচ্ছি দিদিভাই। যেখানে জীবনের সমস্যা হয় সেখানে কি নির্দিষ্টভাবে কিছু বলা সম্ভব? হ্যাঁ ঠিকই তো, কিন্তু পেশেন্টের অবস্থাটা ঠিক কিরকম সেটা তো আমাদেরও জানা দরকার। হ্যাঁ সেটা ডক্টর সেনই বলবেন। কেন, আপনি কিছু জানেন না? জানা না জানার প্রশ্ন নয়, নার্সিং হোমের কতগুলো নিয়ম আছে। আপনাদের এই নিয়মের জন্য আমাদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে। প্রয়োজনে তা করতে হবে বই। আচ্ছা আচ্ছা, টাকা নেবার সময় তো আপনারা অপেক্ষা কথা বলেন না? এ কথা আমাকে বলছেন কেন? অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কথা বলুন। তার মানে একটা মানুষের জন্য 5 জায়গায় দাঁড়াতে হবে? আপনারা কিন্তু অকারণ রাগ করছেন। অকারণ? অকারণ? 8 ঘন্টা ধরে আমাদের শুধু অপেক্ষার কথাই বলছেন, আর এখন বলছেন অকারণ? অথচ ওদের দেখে মহিলার বডিটা আগেই ছেড়ে দিতে। না না মহেন্দ্র, আপনি জানেন না, এই নার্স সব জানে, তো ব্যাপারটা আমাদের বলবে না? আপনারা কি ওনার আত্মীয়? সেই কৈফিয়ত কি আপনাকে দেবো? আচ্ছা আচ্ছা, টাকা নেবার সময় তো এই প্রশ্ন আপনারা করেননি? এ কথা বারবার আমাকে বলছেন কেন? ঠিকই বলেছে, আমাদের হাতে আর ঘড়ি নিয়ে অপেক্ষা করা সম্ভব নয়। আপনাকে বলতে হবে। হ্যাঁ বলুন, আপনি বলুন, আপনি বলুন, হ্যাঁ আপনি বলুন। বলতে হবে। আমি পারবো না। না মানে ওই মেসোমশাই কেমন আছেন? এ প্রশ্নেই তো কল বন্ধ হয়ে গাড়ি দাঁড়িয়ে আছে। মানে ওকে জিজ্ঞেস করো। এই দাদাবাবু একবার দেখবে। ক্ষমা করবেন, আপনার পরিচয়টা? আমার নাম অলোকেশ চৌধুরী। আচ্ছা, আমার আত্মীয় মেসোমশাই। ও মাসিমার ছোট বোনের ছেলে, হুগলিতে থাকে। সে কি, খবর পাওয়ার পর এতক্ষণ সময় লাগলো হুগলি থেকে এখানে আসতে? না, আমরা তো খবরটা অনেক দেরিতে পেয়েছি না। ও আচ্ছা আচ্ছা। দিল্লি থেকে রত্নাশ্রী ফোন করে। আচ্ছা আপনি কি ওনার আত্মীয়? হ্যাঁ হ্যাঁ। তাতে আমাদের সঙ্গে তফাৎটা কি হলো? না না ঠিক আছে আপনারা কথা বলুন। হ্যাঁ দাঁড়ান, এই আত্মীয় বলে কিন্তু আমরা বাড়তি সুযোগ নিতে দেব না। মানে আপনারা কি বলতে চাইছেন বলুন তো? সকাল থেকে আমার ছেলেরা এখানে পরিশ্রম করছে, অথচ ওই মহিলার বডিটা পেল ওরা। এরপর আবার যদি ওই মানুষটাকে বাঁচিয়ে ফিরিয়ে নিতে গিয়ে আত্মীয় এসে জোটে। ও পাই দা ভাই, আপনি শ্মশানে গিয়েছিলেন? না, শুনলাম সেখানকার সব কাজ তো প্রায় শেষই হয়ে গেছে। ও তাই নাকি? এই খবরটা আপনাকে কে দিল? আমি দিয়েছি। না মানে যে বেঁচে আছে তার কাছেই তো আসা দরকার নাকি? আমরা তো আছি। না বললো আপন বোন কো। সে তো মাসিমা। আচ্ছা আপনারা কি চাইছেন বলুন তো? হ্যাঁ, এটা একটা বিরাট জরুরি প্রশ্ন। হ্যাঁ, আমরা চাইছি
সামাজিকভাবে নিঃসঙ্গ এক অসুস্থ বৃদ্ধকে, যে কিনা আবার মাওবাদী নেতা ধৃতিরূপের বাবা। সরি, আপনারা কি ধৃতিরূপের দলের লোক? হ্যাঁ, তাহলে কি সবাই মিলে এরম ভাবে আমরা প্রকাশ্যে দাঁড়িয়ে থাকতাম? আমিও তো তাই ভাবছি। এই দেখুন না, ধৃতিরূপের জন্য তো আমরা যোগাযোগ রাখতে পারতাম না। আজকের মৃত্যু মানে আত্মহত্যার ঘটনাটাও তো না 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 না, আপনাদের কোনো কমে লাগবে না, আমাদের দরকার। কিসের দরকার? এই, তুমি প্রশ্ন করো কেন? তোমাকে তো তোমার দায়িত্বের কথা বলেই দেওয়া হয়েছে। সবটা না জানালে ও দায়িত্ব আমি নিতে পারবো না। হ্যাঁ, তার মানে তুই আমাদের ভয় দেখাচ্ছিস? ভয় পাচ্ছি। এই তোর ভয় কিসের? জানি না। আপনারা কিন্তু প্রশ্নের উত্তরটা দিলেন না। মানে 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 না না, ও জিজ্ঞাসা করলো না সামাজিকভাবে নিঃসঙ্গ একজন বৃদ্ধকে। ও আচ্ছা, প্রশ্নের উত্তরটা মনে হচ্ছে ওর থেকে আপনারই বেশি জানার দরকার। নিশ্চয়ই। এখন আমি যখন এসে পড়েছি তখন তো মেসোমশাইয়ের একটা দায়িত্ব আমাকেই নিতে হবে নাকি? কি করবেন আপনি আমরা না থাকলে? না না, সেই জন্য অসংখ্য ধন্যবাদ। না না, আমার কিন্তু ব্যাপারটা ভালো মনে হচ্ছে না মহেন্দ্রদা। আচ্ছা, আপনাকে কে পাঠিয়েছে? বললাম তো, রত্নাশ্রী। অসম্ভব। মানে রত্নাশ্রীর হাজবেন্ড রমিত আমাদের সঙ্গে সমস্ত রকম ব্যবস্থা করে গেছে। সমস্ত ব্যবস্থা এখন বাতিল করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, সব বাতিল করে দিন। না, রত্নাশ্রী নিজে আমাকে ফোন করে বলেছে। হ্যাঁ মশাই, ফোন তো আমাদেরও করেছে নাকি? আচ্ছা, আপনি একটা ফোন করুন তো। একটা ফোন করুন। ফোন? হ্যাঁ, ফোন তো করাই যায়। আসলে কি বলবো, মেসোমশাইয়ের এমন অবস্থা। প্লিজ প্লিজ আপনি একটা ফোন করুন, আমি ডক্টর সেনকে ডেকে দিচ্ছি। হ্যাঁ, যা চলে গেল। ঠিক আছে, যাক যাক যাক, একটা ফোন করুন তো প্লিজ। ফোন তো ইয়ে মানে আসলে নাম্বারটা না মানে। তাহলে আপনি কিসের আত্মীয়? আপনি অফিসের ভিতর আত্মীয় কে এসেছেন? এই যে আমি আমি না 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 না, যা বলবার আমাদের বল। সরি, আমরা সব রকম চেষ্টাই করেছিলাম কিন্তু পারলাম না। সালে একটা লোকাল প্রজেক্ট নিলাম, সেটাও গেল। আপনারা থানার সঙ্গে যোগাযোগ করুন, ওদের মতামতটা পেলে 4 ঘন্টা পরে সে ডেথ সার্টিফিকেটটা নিয়ে যাবে। আমরা সব পারবো না, তাই তো মহেন্দ্রদা? হ্যাঁ, আত্মীয় আছে, বকুল আছে, এরাই যা করবে করবে। হ্যাঁ, দেখুন কি করবেন। অফিসে একবার কথা বলে নেবেন। আপনারা কিচ্ছু করবেন না? কিচ্ছু না, কিচ্ছু না, স্রেফ চলে যাব। ও মোড়াকে ঘাটে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আমাদের নয়। এই চল চল। আপনি কি করবেন? না মানে আপনি কি করবেন? আমি বুঝতে পারছি। আপনিও বুঝতে পারছেন না? থানা পুলিশ আছে, দরকার হলে রত্নাদিকে ফোন করুন। না না না, আমি কাউকে ফোন করতে পারবো না। আপনি মেসোমশাইয়ের জন্য থানা পুলিশ করতে পারবেন না? আমি আর কিছুই পারবো না বকুল। কেন পারবেন না? আমি আসলে তোমার কাছে এসেছিলাম। হ্যাঁ, মেসোমশাই বেঁচে থাকলে একটা দায়িত্ব আমরা নিতাম, কিন্তু এর সময় আমার পক্ষে। আপনি কে? আমি ধৃতিরূপের বন্ধু। মানে আস্তে চুপ, আস্তে এখানে এসেছেন কেন? আরে খবরটা পাওয়ার পর পার্টি থেকে আমাকে। চুপ চুপ চুপ। আরে আমাকে কেউ চিনতে পারেনি। এখন কি হবে? তুমি যেন কি বলছিলে ধৃতিরূপের মৃত্যুর পর? থাক সেসব কথা। দুটো মানুষ আস্তে আস্তে অন্ধকারে হারিয়ে গেল। এটাই তো সমাজের সমস্যা। হাজার মানুষের মধ্যে। আচ্ছা, এই মানুষগুলো কি হাজার মানুষের মধ্যে হারিয়ে গেল? আচ্ছা, আপনারা কি ব্যবস্থা করেছেন? হ্যাঁ, ব্যবস্থা হ্যাঁ, ওই আমি একটু মেসোমশাইকে দেখবো। কিন্তু আত্মীয় না হলে পুলিশ তো কাউকে সামনে যেতে বারণ করেছে। আপনারা এক কাজ করুন, এখন অপেক্ষা না করে বরং সময় মতন আসবেন, ঠিক আছে? চলে যাব? আর কি করবে? সেই একদিক থেকে বোধহয় ভালোই। হ্যাঁ, ভালোই হলো।
আমাদের মধ্যে দুটো মানুষ ভালো ছিল না, এখন ভালোই হলো। বিদ্রুপ করছো? দুটো মানুষের কথা বলছি, দুটো মানুষ। হ্যালো, হ্যাঁ হ্যালো, 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 হ্যালো। যা, লাইনটা কেটে গেল। হ্যাঁ, ছেড়ে দিয়েছে বোধহয়। আচ্ছা, আমি না হয় ভেতর ঘরে ছিলাম, তুমিও তো এসে একটু ফোনটা ধরতে পারতে। কি লাভ? হ্যাঁ, মানে ওই দিশাহীন কথাগুলো শুনতে শুনতে ক্লান্ত লাগে। হ্যাঁ, আমাদের জীবনে তো নতুন কোনো শব্দ খুঁজে পায় না ওরা, তাই ওই ব্যবহার করা শব্দগুলোকে বারবার 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 করে ব্যবহার করে। আচ্ছা, তুমি কেমন করে জানলে কে ফোন করেছিল? আমি জানি, তুমি ভেবেছিলে আমেরিকা থেকে তোমার বড় ছেলে। না না না, দিল্লি থেকে রত্নাও তো হতে পারে। কবে আসবে না আসবে সেটা আমাকে জানানোর কথা। আর 6 মাস 10 দিন হলো ধৃতি খুন হয়েছে, এর মধ্যে কে কতবার এসেছে তোমার কাছে? অভি তো বলেইছে। ভয় পেয়েছে, ভয় পেয়েছে। তোমার বড় ছেলে অভি, সে ভয় পেয়েছে। স্বাভাবিক। কি স্বাভাবিক? কোনটা স্বাভাবিক? হ্যাঁ, আমি তো এই বয়সে ধৃতির গুলিতে ঝাঁঝরা করা শরীরটাকে আইডেন্টিফাই করি, সেটা স্বাভাবিক? হ্যাঁ, এই কথাগুলো বারবার কেন বলো? পারি না পারি না পারি না, ভুলতে পারি না। ছেলেটার ওই শরীরটা দেখবো বলে কি এতদিন বেঁচেছিলাম? যে শিশুটাকে তোমার কোলে দেখেছিলাম, তার শরীরটাই বস্তায় মোড়া, রক্ত শুকিয়ে কাঠ হয়ে আছে বলে আমাকে প্রশ্ন করছে। সেই প্রশ্নের উত্তর তোমার জানা আছে? তুমি জিজ্ঞেস করেছিলে কতজন পুলিশ মিলে ওরা দিদিকে মেরেছিল? হ্যাঁ, কি লাভ? ওদের ঘরে ভাই নেই, ছেলে নেই। ধৃতি কতজনকে খুন করেছিল তার উত্তর তোমার জানা আছে? না, কাউকে না, কাউকে না। সে তোমার মন বলছে। ও তো তোমাকে কত কথা বলতো, কত ঘটনা। পারি না, কিচ্ছু মেলাতে পারি না সাবর্ণী, কিচ্ছু না। আর কি মেলাতে চাও তুমি? ও আমাকে বলেছিল যেদিন সদর ক্যাম্পে ওরা 11 জন ফৌজিকে গুলি করে মারে, তার ঠিক 100 দিন আগে ওই ডান্ডি গ্রামে ওই 6 বছরের মেয়ে থেকে এই 60 বছরের মহিলাকে শুধুমাত্র আদিবাসী বলে ধর্ষণ করেছিল ওই ফৌজির দল। দাদা আরো আছে ওই বেনু বলে 5 বছরের ছেলেটার জিভ কেটে দিয়েছিল। হ্যাঁ, আরো আছে 18 জন যুবককে গুলি করে দাঁড় করিয়ে গুলি করেছিল। তার ঠিক 100 দিন বাদে ওই খুনের বদলা নিয়েছিল ওরা। হ্যাঁ, কিন্তু আমার ছেলেটা যেদিন 14 বছরের বিলাল মাহাতোর সামনে তার মাকে বোনকে ধর্ষণ করে ঘর বাড়ি লুট করে নিয়ে গিয়েছিল, তার ঠিক 7 দিন বাদে ওই বিলাল মাহাতো গেছিল হাইওয়েতে পর মাইন বাঁধতে। কেন এই অন্যায় অত্যাচার? এই ভারতবর্ষের একদিকে 60,000 বর্গ কিলোমিটার এখন ওই যোদ্ধাদের দখলে। কেন জানো? কারণ একটা ফৌজি আক্রমণে আদিবাসী 5,000 থেকে বেড়ে 1,10,000 ওদের দিকে চলে গেছিল। তারপরে যখন আরো আক্রমণ আরম্ভ হলো, গোটা আদিবাসী গ্রামগুলোই কি হয়েছে? কি হলো? মনে হচ্ছে তোমার শরীরেও 6টা বুলেট, রক্ত। আমি এখনো চোখ বন্ধ করলে দেখতে পাই রক্ত, আর শুনতে পাই আর্তনাদ। না, আমরা তো সব এখন নিরাপদেই আছি গো। কোথায় যাচ্ছ? দাঁড়াও, কোথায় যাচ্ছ? বন্ধ হয়ে যাচ্ছে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কোথায়? কাকে এড়াতে চাইছো তুমি? আমি না, আমাদের তো সকলে এড়িয়ে যেতে চায়। তোমার ফোন এসেছিল? হ্যাঁ, ফোন? ঠাট্টা করছো? না না না, দিদি তো আর কোনোদিন আমাকে ফোন করবে না। না, ধৃতি তো বাড়ি ছাড়ার পর কোনোদিন তোমাকে ফোন করেনি। আমি জিজ্ঞেস করছি তোমার ওই মেয়ে রত্নাশ্রী কিংবা বড় ছেলে ও অভির কথা। হ্যাঁ, হয়তো ওদেরই কেউ ফোন করেছিল। তো একবারই ফোন করবে, তো দ্বিতীয়বার তো রিং হলো না। এই রাতে তো
ওকলাহামা সিটি থেকে অভি ফোন করে। হ্যাঁ এখন এখন তো ওদের দিন। হ্যাঁ হ্যাঁ, ওরা ব্যস্ত থাকে, নানান কাজের দায়ে ওদের দৌড়তে হয়। সময়ের সঙ্গে কাজের ওদের লুকোচুরি খেলা চলে, সময় একবার ছুঁয়ে দিলেই সব চোর। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার মনে আছে মানে ছোটবেলায় না অভিটা কোনো কাজ করতে পারতো না, এমনকি ভালো করে বাজার করাটাও শেখেনি। সে তোমার জন্য। কি? হ্যাঁ আমার জন্য? হ্যাঁ তোমার জন্য। হ্যাঁ, তুমি আমাকে ওই অফিস যাওয়ার আগে বাজারে পাঠাতে, তারপর অফিস থেকে ফেরার পর আবার দোকানে ছোটাতে, তো ছেলেদের কিছু বলবে না? সেটা তো অভির জন্য, দেখতে না কেমন সারাক্ষণ বই মুখে বসে থাকতো। আর তুমি বলো, তুমিও তো ওকে কাঁড়ি কাঁড়ি বই কিনে এনে দিতে। সেও পড়তে ভালোবাসতো, যা জানবার আগ্রহ ছিল খুব। সেই তুলনায় তোমার ওই ছোট ছেলে ধৃতি আর মেয়ে রত্নাশ্রী মুখচোরা ছিল। হ্যাঁ, অভি কলেজে পড়তে পড়তেই ঠিক করেছিল ও বিদেশে যাবে। আর ধৃতি ঠিক করেছিল ও গ্রামে যাবে। তুমি কেন বারবার ধৃতির কথা নিয়ে আসছো? আমি ভেবেছিলাম ওই ধৃতির খবরটা পাওয়ার পর ওই অভি কিংবা রত্নাশ্রী অন্তত একবার অন্তত আসবে আমাদের কাছে, কিন্তু আমাদের ওপর দোষ চাপিয়ে নিজেদের দায় এড়িয়ে গেল। এই আমার মৃত্যুর পর এদের কাউকে ডেকো না তুমি। কি? তুমি তুমি আমাকে সব কথা বলছো কেন? না না, যা পারো তুমি একলা করবে। ও এইসব কথা বলে তুমি কি আমাকে শাস্তি দিতে চাইছো? হ্যাঁ, যা পারো তুমি। না, কেউ আসবে না, কেউ না। কি তুমি এত ঘামছো কেন? তোমার কি খুব কষ্ট হচ্ছে? আমার কেমন যেন মনে হচ্ছে আমার দিন শেষ হয়ে যাচ্ছে। আমি ডক্টর চক্রবর্তীকে একটু ফোন করি। ডক্টর চক্রবর্তী রাতে ফোন ধরেন না। তাহলে এখন আমি কি করব? কাছাকাছির মধ্যেও তো কেউ নেই। এই রাতে তো তোমাকে একলা ফেলে রেখে আমি বিধানদের বাড়িতেও যেতে পারবো না। ঠিক হয়ে যাবে। না না, আজ রাতে যদি কিছু হয় তোমার। ফোনটা ধরো তাতে। হজমের ওষুধ দেবো? বাড়িতে ওষুধ আছে কিছু। আগে ফোনটা ধরো। তুমি ওষুধটা খাও। দাও বাবা, তুমি ওষুধটা খাও। ফোনটা ধরো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ, খুব ভালো। তাই তো হ্যাঁ, সে তো হবেই। হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি পরে কথা বলবো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এখন তোমার কেমন লাগছে? কে ফোন করেছিল? অভি। তুমি এতটুকু সময় কথা বললে কেন? ও যদি বলবো, আমার এখনকার অবস্থা বুঝতে পারবে। ছেলের গল্প শোনাচ্ছিল। বলো না, এখন তোমার কেমন লাগছে? কেন এত তাড়াতাড়ি ফোনটা ছেড়ে দিলে? শরীর নিয়ে আর কথা বলো না, তোমাকে কি বিছানায়? ঠিক আছে শান্ত বাবারে, ওরে বাবা। আচ্ছা বাবা। হ্যালো, কে মৃগাঙ্ক? আরে আমি তোর মাসি বলছি, শরীরটা খুব খারাপ। হ্যাঁ, না এখানে রাতে কোনো ডাক্তার পাওয়া যায় না। কি অ্যাম্বুলেন্স? না, আমি তো জানি না। ও ঠিকই তো, ঠিকই। এত রাতে দূর থেকে। ঠিক আছে, এখন আমি রাখছি। হ্যালো, কে বললো? দিদি, আমি বুঝতে পারিনি রে। ঠিক আছে, জানাবো। কি গো, তোমার এখন কেমন লাগছে? ওরা তো কেউ আসতে পারবে না, আমি যে একা। এই রাত আমি কেমন করে কাটাবো? খুব কষ্ট হচ্ছে, একটু কথা বলে বলো তো।
হ্যাঁ, এই টাকার খুচরো পয়সা ফিরেছে। ও মাসিমাকে দিয়ে দাও। ঘরে তো দেখছি না। মানে না, তাহলে বোধহয় দেখো বাইরে গেছে মেসোমশাইকে দেখতে। বাইরে? হ্যাঁ, ডাক্তার এখন মাঝে মাঝে মেসোমশাইকে বেরোতে বলেছে। দেখো সেই বোধহয় দেখতে গেছে কোথায় আছে। ঠিক আছে, তাহলে আমি এখন যাই। হ্যাঁ ঠিক আছে। ও না না, দাঁড়াও, মাসিমা তোমায় চা খেয়ে যেতে বলেছে। চা? কে করবে? তুমি? কেন? আমার তৈরি চা মুখে রোচে না বুঝি? আরে কম দুধ চিনির টানে তোমার চা করা অভ্যেস, এখানে বেশি বেশি জিনিসে সব গুলিয়ে ফেলবে। এই সংসারের অবস্থাও আর আগের মতো নেই গো। এই দেশের সব সংসারী মানুষ তোমার মতো কথা বলে। মানে দিনকাল আর আগের মতো নেই। কথাটা কি মিথ্যে? সত্যি কিনা তাও তো বুঝি না। রাস্তায় বেরোলেই গাড়ির পর গাড়ি, দোকানে দোকানে হরেক মালের আড়ত, সারা শুধু আমাদের কপালে ফুটো ফাটে। সে তো তোমার নিজের দোষ। আমার দোষে? কারখানা বন্ধ করলাম কি আমি? সবার কল খোলা, তোমারটাই বন্ধ। সবার কল খোলা? এই অঞ্চলের 11টা মিল কারখানা বন্ধ, বদলে একটাও নতুন কারখানার দরজা খুলে মেশিন বসেছে? বিজয়, অমল, ওরা সব বাইরে গেছলো। হ্যাঁ, উড়িষ্যা গুজরাট গিয়েছিল, আবার ফিরে এসেছে। ওদের ওখানকার লোককে নিয়েছে। জানো, সবাই বলছে সরকার বদল হলে নাকি একটা তাই হবে। ধানের গোড়ায় পোকা লেগেছে, এখন ধানের আগায় ওষুধ দেবার আওয়াজ তুলছে। ও আমি বিশ্বাস করি না। আচ্ছা ঠিক আছে, তুমি চুপ করো দেখি, আমি দেখি এ বাড়ির মানুষ দুটো কোথায় গেল। কি মানে এই ঘরে আমি একা থাকবো? কেন? মানে আবার যদি কিছু হয়? তোমাকে আর কু ডাকতে হবে না। শান্ত বাজে। আরে তুমি চুপ করো, না আমাকে বলবে না। কি হয়েছে? জল দে তো। আবার শরীর খারাপ হয়েছে? না না না, তুমি চুপ করো, চুপ করো, চুপ করো। আমি গিয়ে দেখি ওই মৃত্যুদের বাড়ির সামনে দাঁড়িয়ে পাচ্ছে। কেন, কি হয়েছে? আরে সৌমেন, সুরঞ্জন এমন ভাবে কথাগুলো বললো, কোনো জবাব দিতে পারলাম না। কি বললে? ও সেই এক কথা, মাওবাদীরা এত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটালো, তো লোক মারা গেল, ভেতরুপ থাকলে সে কি এসব সহ্য করতো? তো সে কথা আপনাকে জিজ্ঞেস করছে কেন? এই যে আমরা ওই মৃত মাওবাদী নেতা ধৃতিরূপের মা বাবা, আগে ছিলাম ওই আমেরিকান ছেলে অভিরূপের পরিচয় কৌতূহলের পাত্র, আর এখন তো সব দূরে, আমরা একা। হ্যাঁ, আমি বাইরে যাবো না, না না, বেরোবো না। এইভাবে কখনো জীবন চলে? আমি আপনার সঙ্গে থাকবো। তাতে কি লাভ হবে? প্রতিবাদ করবো। উল্টে তোমাকে ধরে নিয়ে চলে যাবে। কিন্তু স্মৃতিরূপটার জন্য তো আমাকে একটা কিছু করতে হবে। তোমরা একবার ধৃতিকে বাঁচিয়েছিলে না? তার আগে তোমার ছেলে আমাদের বাঁচিয়েছিল, জানো? কিরকম? হ্যাঁ, আপনারা জানেন না? না না না, ও তো বাইরের কোনো কথা ঘরে এসে বলতো না। একেবারে সাপের গর্ত থেকে আমাকে তুলে এনেছিল। আমি তো শুনে ধর্ম ঠাকুরের কাছে পুজো দেবো ঠিক করেছিল। কি 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 হয়েছিল কি? হ্যাঁ, সে কথা ভাবতে এখনো ভয় করে, লজ্জা করে। তুমি আমাকে একটু ধৃতির কথা বলো। সে কথা কি আপনারা বুঝবেন? হ্যাঁ, তা অবশ্য ঠিক। দিদির কোন কথাটা আমরা ঠিক ঠিক বুঝতে পারি? হ্যাঁ, না না, ঠিক বুঝবে, আমি বুঝেছিলুম। তখন বিনানি কারখানায় বদলিতে রোজের কাজ করি। মালিক সিংহানিয়া কারখানা বন্ধ করে দেবার মতলব করে 4টে ভারী মেশিন কারখানার বাইরে বার করবে। ফোরম্যান চৌধুরী সাহেব আমাকে দায়িত্ব দিল, লোভ দেখালো, বদলি থেকে পার্মানেন্ট করে দেবে। সালা আমিও রাজি হয়ে গেলাম। খবর পেয়ে ধৃতিদা আমাকে সারা রাত ঘরে বন্ধ করে রেখে দিয়েছিল। পরের দিন সকালে খবর পেলাম ওই বিনানি কারখানার লেবাররা সেই রাতে গেট আটকে সিকিউরিটি লোকেদের মারধর করেছে, আর আমাকে পেলে দালাল বলে শেষ করে ফেলতো। ধৃতিদা এটা জানতো। এরপরে আমাকে অ্যান্ডারসনে ঢুকিয়ে দিয়েছিল ধৃতিদা। পরে বিনানি ইউনিয়নের এক মেম্বার আমায় বলেছিল, সেই রাতে ওরা জানতো আমার কথা, আমাকে শেষ করবার জন্য সব তৈরি ছিল। সেই মৃত্যু, সেই হত্যা, সেই খুন। মারবে না, আমি যে ওদের পেটে লাথি মেরেছিলাম। তাই বলে সবেতেই মানুষ খুন? হ্যাঁ, জীবন। হ্যাঁ, মৃত্যু তো মহাভারতে আছে, রামায়ণে আছে, হাজার হাজার বছর ধরে শুধু খুন, জখম আর মৃত্যু। শোনো, তোমার ছোট ছেলে সে ওই আমি এবার যাই। বকুল, বকুল তোর কাজ হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে।
তাহলে তুইও যা। না, আমি বরং থাকি। না না, যা যা যা, চলে যা, বাড়িতে মেয়েটা একলা আছে, যা। ওই জন্যই তো বলি মেয়েটাকে এখানে রাত দিনের জন্য রেখে যাই তোমাদের কাছে। কি লাভ? উমা, একটা লোক তো থাকতো সঙ্গে। আহা, ওর আবার স্কুল আছে না। হ্যাঁ, সেসব বন্ধ করে দেবে? হ্যাঁ, আমাদের ঘরে আবার স্কুল? না না, হয় না রে, হয় না। এই বয়সে এসে একটা বাচ্চা মেয়ের বয়স চুরি করে নেবো? না না, চুরি কেন করবেন? ওকে চুরিই বলে। 70 বছরের দুটো মানুষ আঁকড়ে থাকবে 15 বছরের একটা মেয়েকে শুধু টাকা দিয়ে। উমা, তোমরা লেখাপড়া শেখাবে? দেখ, তুই সংসারের টানে নিজেকে ফাঁকি দিলেও আমরা তো তা পারি না। অত মনে হয় এই দুটো বুড়ো মানুষের একজন চলে গেলে আর একজনের কি হবে? হ্যাঁ, কারণ আমাদের তো কোনো ঠিকানা নেই। ওই জোর করে কাউকে পেতে গেলে ব্যথাটাই বড় হয়ে বাঁচবে, হয়তো ভেঙেই যাবে যেটুকু যোগ আছে বেঁচে থাকবার অস্তিত্বে। তোমাকে আর এই শরীর নিয়ে এত ভাবতে হবে না, আমাদের কপালে যা আছে তাই হবে। সান্ত্বনা করছো? মা, উমা, তুই বাড়ি, তুমি ভুলে গেছো কি? বাড়িতে বিজয় মামা মাইমা কতক্ষণ ধরে এসে বসে আছে? আজ আমাদের যাওয়ার কথা না? ওরা এসে গেছে? আরে আরে, কোথায় যাবি? ওই না, মানে পাড়ার কয়েকজন মিলে তারাপীঠ বক্রেশ্বর যেহেতু আর কি। আরে তো কই, তুই তো আমাকে আগে বলিসনি। না, ভেবেছিলুম তুমি বলবো। বলনি? তারা সেও বলতে পারেনি তো কি হয়েছে? না বলতে পারার কি আছে? মাসিমা, রেবাকে বলেছিলাম তোমার কাজটা দুদিন করে দিতে, ও রাজি হলো। তোর বদলা রে বা নয় রে বকুল। হ্যাঁ রে, কতদিন লাগবে? দিন তিনেক তো লাগবে। ঠিক আছে। এই এই সুজা, এই তুই থাকবি আমাদের এখানে? আমরা তো বেড়াতে যাচ্ছি। হ্যাঁ রে, ফিরে এসে থাকবি এখানে? একা একা কেউ এ বাড়িতে থাকে? হ্যাঁ, ঠিক বলে। একা একা কেউ এ বাড়িতে থাকে নাকি? এই বাড়িতে ঠিক বলে। এই সুজা, এনে এই বেড়াতে গিয়ে মিষ্টি খা, এনে ধর। হ্যাঁ, ওর মনটা তো এখন নাচছে। হ্যাঁ, শরৎকালের মিঠে রোদ্দুরের মতো মনটা নাচছে। হ্যাঁ, যা 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 যাও 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 যাও। হ্যাঁ মাসিমা, তাহলে ঘুরে আসি। যা, সাবধানে থেকো তোমরা। হ্যাঁ, 3 দিন বাদে কিন্তু চলে হ্যাঁ, আসবো। চলে আসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে রেখো। কি হলো? এই যে কৃষ্ণচন্দ্র দে, গান শুনবে? কেন, তোমার কোনো কাজ আছে এখন? না না, তুমি বলছিলে না এই সেদিন মেশিনটা খারাপ হয়ে গেছে, তাই বলছি। আরে এই খারাপ মেশিন নিয়েই তো আমাদের চালাতে হয়। হ্যাঁ, সতীনাথ যে ওষুধ আনলে তার কোনো টাকা ফেরেনি।
টেবিলের ওপর আছে বোধহয়। সে গেল কোথায়? ওহো, আমি তো ওখান থেকেই 10টা টাকা নিয়ে ওদের মেয়ে ওই সুজয়াকে দিলাম। মা, আমি যে ভাবলাম তোমার জন্য একটু দুধ আনাবো। বাড়িতে আর টাকা নেই, ব্যাংকে ওখানে যেটুকু আছে সেটা তো আগামী মাসের। ওই ঠিক আছে, ওই দুধ না খেলেও চলবে। হ্যাঁ, ঠিক আছে। আরে শোনো, এই আমি ঠিক করেছি, ও যে যাই বলুক এ বাড়ি আমরা বিক্রি করে দেবো না। বলার লোক তো তোমার বড় ছেলে আর মেয়ে। অদ্ভুত ওদের যুক্তি, হ্যাঁ, কোনো দায়িত্ব নেবে না অথচ দেশের বাড়ি বলে আটকে রাখবে। হ্যাঁ, মাথার উপর ছাদটুকুনি আছে, কি লাভ এই ছাদে, কি লাভ? হ্যাঁ, তবু যতদিন ওই ধৃতিটা বেঁচে ছিল ওর মুখ চেয়ে এই বাড়িটার প্রতি একটা মন কাড়া চোখ ছিল। এখন পেটের টানে মনে হয় কার জন্য, তো কার কার? হ্যাঁ, কিচ্ছু করতে পারবে না। পারবো পারবো, পারতে হবে শ্রাবণী, নইলে আমাদের একেবারে শেষ হয়ে যেতে হবে। হ্যাঁ, এটাই সত্যি, এটাই সত্যি। পায়ের তলায় মাটি নেই আমাদের, খালি বালি 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 সরে 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 যাচ্ছে। এই বয়সটা তো সন্তানদের আঁকড়ে ধরবার বয়স। পারিনি কিচ্ছু পারিনি আমরা, কিচ্ছু না। শুধু শুধু নিজেদের দোষ ধরবে। তোমার মনে নেই আমার শরীর খারাপের পর ওই মেয়ে রত্নাশ্রী আমাদের দুজনকে নিয়ে গিয়েছিল ওর কাছে? কার কাছে লজ্জার আড়াল খুঁজবে শ্রাবণী? সেদিন রত্নাশ্রী নিজে সেখানে উপস্থিত ছিল। জানি, জামাইয়ের কথাটা প্রথম আমিই শুনেছিলাম, ভেবেছিলাম তোমাকে কিছু বলবো না, কিন্তু তুমি তো পিছনেই ছিলে। ভুল করছো, জামাই রমিত কথাটা বলেছিল গলা তুলে যাতে আমরা শুনতে পাই। রমিত বলেছিল আর কতদিন আমাদের এখানে থাকবে? হ্যাঁ, এবার তোমার দাদাকে বলো ওই বিদেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে। তার কয়েক ঘন্টার মধ্যেই যখন রমিত আর রত্নাশ্রীকে বললাম যে আমাদের কলকাতা যেতে হবে, ব্যবস্থা খুব দ্রুতই করে দিয়েছিল ওরা। হ্যাঁ, সেদিন থেকেই মেয়েটা আমার কাছে সত্যি সত্যি প্রবাসী হয়ে গেল। রীতি যেন কেমন করে বুঝতে পেরেছিল, ওই বারণ করেছিল অভিকে কোনো কথা জানাতে। অভি কোনোদিন আমার ওই প্রেসের চাকরিটাকে মেনে নিতে পারেনি। আমি জানি না কোথা থেকে ও শুধুই স্বপ্ন দেখতে শিখলো। রীতি বলতো স্বপ্ন বাজারে বিক্রি হয়, দাদা ওগুলোই কিনেছে। সে স্বপ্নে আমরা নেই। আর তোমার ছোট ছেলে সেও তো বিক্রি করা স্বপ্নই ধার করেছিল। মায়ের জীর্ণ আঁচল ছিন্ন করি স্বর্ণভূষণ সাধ করে। আমাদের বেঁচে থাকাটাই অগ্রাহ্য করতে চাইছে পৃথিবী। আমার তো ভয় করে, আমি চলে গেলে তোমার কি হবে? ভগবান এক টানে দুজনকে নিতে পারেন না? না, ঈশ্বর কোটি কোটি মানুষ তৈরি করেছেন, কিন্তু একের সঙ্গে অন্যের কোনো মিল নেই। তেমনি মৃত্যুরও কোটি কোটি রূপ। জন্মের মতো পথটা এক, কিন্তু চলাটা ভিন্ন। না, আচ্ছা, ঈশ্বরকে তো অস্বীকার করা যায়, বলো কি করে? আমাদের দেশেই তো রীতি আছে সহমরণের। কি সব জাতা কথা বলো? কে? ও প্রণব। আরে না না, কি প্রণব বলছি? ওর নাম মাধব, ওকে প্রণব বলে ডাক। না না, তুমি চুপ করো, ও মাধব। এই তোমার নাম মাধব তো? দুজনে ঠিক, দুজনে ঠিক। হ্যাঁ, আজ আমি সমরেশ। মানে আমাদের নাম বদল করে চলতে হয়। আজ এসছি সমরেশ হয়ে খিদিরপুরে দর্জির দোকান। তার মানে তো আমাদের এখানে কেন এসেছো? খবর নিতে। কাদের খবর? আপনাদের। শুনলাম মেসোমশার নাকি শরীর খারাপ করেছিল। এই খবর তোমাকে কে দিল? আমাদের সব খবরই রাখতে হবে। তোমাকে যে কি নামে ডাকবো আমি তাও বুঝতে পারি না। 5 বার 5 রকমের নাম বলো। তুমি
যে আমাদের এখানে আসো শুধু আমাদের রীতির কথা মনে করিয়ে দিতে। জানি না হ্যাঁ মানে হ্যাঁ মেসমশাই, ধৃতিরূপের খুনের একটা বড় রকমের বদলা না নেওয়া পর্যন্ত আমরাও স্বস্তি পাচ্ছি। ও খুনের বদলে আবার খুন, শুধু মৃত্যু, শুধু মৃত্যু। শ্রেণী শত্রু হত্যার অর্থ শুধু মৃত্যু নয়, সামাজিক মুক্তির দিকে এক পা করে এগিয়ে যাও। ও শুধু মানুষকে খুন করেই মুক্তি আসবে? হ্যাঁ, তা বিদেশের ইতিহাস এখন অন্য কথা বলছে, রাশিয়া, চীন, সব জানেন একটা 16 বছরের আদিবাসী ছেলে জুনুকে পুলিশ মেরে তারপর তার হাত পাগুলো বাঁশের সাথে বেঁধে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে, তখন তার পিছনে পিছনে ছুটছে তার মধ্যবয়স্ক অর্ধুলঙ্গ মা। এইসব কথা তুমি আমাদের কেন শোনাচ্ছ? দাঁড়ান, আরও আছে। তখন এই পুলিশের দল একটা ঝুপড়ি চায়ের দোকানে চা খাবে বলে ছেলেটা মানে জুনুর শরীরটাকে মাটিতে ধুলোয় ফেলে রাখে আর দূরে বসে থাকে ওর মা। আচ্ছা বলুন তো, তখন ওই মা যদি একটা পুলিশকে খুন করে তাহলে কি সেটা শুধুমাত্রই মৃত্যু হয়? আমার দিদিকেও ওরা অমন করে নিয়ে গেছে। না না মাসিমা, মাসিমা শান্ত হন। মাসিমা, মাসিমা শোনো শোনো বাবা, নিজের সন্তানের মৃত্যু দেখেছি, ও বলবো এই হত্যা, এই মৃত্যু, রাষ্ট্র প্রতিদিন কত মানুষকে খুন করে তার হিসাব রাখেন? এইসব রাজনীতি আমি বুঝি না, তুমি তো জানো। ভুল কথা বলছেন আপনি। রাজনীতি না বুঝে থাকবেন কেমন করে? কালাহুন্ডি উশির গ্রাম আমলাশোল থেকে শুরু করে ভারতবর্ষে মোট 800 গ্রামের স্বাধীনতা 60 বছর পর প্রতিদিন 50 জন করে মারা যায় শুধুমাত্র না খেতে পেয়ে। এটা খুন নয়? দিল্লির একজন এমপি মাসিক কত টাকা উপার্জন করে জানেন? 80,000 টাকা, সঙ্গে 40,000 টাকা সরকারি সুবিধা, আরও লক্ষ লক্ষ টাকা সরকারি দাদন, তার সাথে যে দলেরই হোক। একবার হিসাব করুন তো, মোট 543 জন এমপি মাসিক কত কোটি টাকা ভোগ করে, আর এদেশে কত কোটি মানুষের উপার্জন নেই? এই অভিযোগ তো তোমাদের ওই সমাজতান্ত্রিক দেশগুলোর বিরুদ্ধেও। জানি, হ্যাঁ, তাই আমরা সাবধান হচ্ছি। হ্যাঁ তা পারবে, চেষ্টা করবো। হ্যাঁ, তাহলে তোমরা দোষীকে না পেয়ে তার মাকে বোনকে ঘরের মধ্যে পুড়িয়ে মারো কেন? এটা মিথ্যা কথা। খুনটা তো সত্যি। খুন কর, খুন কর। বলছি যে বাবা, বলছি তুমি কি একটু কিছু খাবে আমাদের সঙ্গে? হ্যাঁ, আপনারা দিলে নিশ্চয়ই খাবে। তাহলে তাহলে বরং আমাদের সঙ্গে একটু ভাত খেয়ে যাও। আরে না না মাসিমা, ভাত পারবো না, অন্য কিছু। বাড়িতে তো বোধহয় মুড়ি ছাড়া আর কিচ্ছু নেই। মাসিমা মুড়ি দিন না, ওটা আমাদের জাতীয় খাবার, ওর বিকল্প নেই। না কিন্তু আর কিছু না। তুই দেখতে না ধৃতিকে, ও তো কেমন বাইরের খাবার খেতেই চাইতো না। মেসমশাই, সময় পেলে এটা একটু পড়ে দেখবেন। তুমি রবীন্দ্রনাথ পড়েছো? রবীন্দ্রনাথ? রবীন্দ্রনাথ মানে তো সেই 4 অধ্যায় আর ঘরে ভাই। না, আত্মশক্তি, কালান্তর, মানুষের ধর্ম, কিংবা রাশিয়ার চিঠি। জানেন, রাশিয়ার চিঠির প্রথম কয়েক লাইন আমি আপনাকে মুখস্থ বলে দিতে পারি। চিরকালই মানুষের সভ্যতা একদল অখ্যাত লোক থাকে, তাদেরই সংখ্যা বেশি, তারাই বাহন, তাদের মানুষ হবার সময় নেই। দেশের সম্পদের উচ্ছিষ্টে তারা পালিত, সব থেকে কম খেয়ে, কম পড়ে, কম শিখে, সকলের পরিচর্যা করে, সকলের চেয়ে বেশি তাদের পরিশ্রম, সকলের চেয়ে বেশি তাদের অসম্মান। কথায় কথায় তারা রোগে মরে, উপসে মরে, উপরওয়ালাদের লাঠিজাটা খেয়ে মরে। জীবনযাত্রার জন্য যত কিছু সুযোগ সুবিধা, সব কিছু থেকেই তারা বঞ্চিত। তারা এই সভ্যতার পিলসুচ, মাথায় প্রদীপ নিয়ে খাড়া দাঁড়িয়ে থাকে, উপরের সকলে আলো পায়, তাদের গা দিয়ে তেল গড়িয়ে পড়ে। বাহ বাহ, এত ভালো স্মৃতি তোমার। হ্যাঁ বাহ। আর ওই জায়গাগুলো পড়নি যেখানে উনি ওই ছাঁচে ঢালা মনুষ্যত্বের কথা বলেছেন কলের পুতুল হয়ে দাঁড়াবার কথা? সেই জন্যই তোমাকে মানুষের ধর্ম পড়েছো কিনা জিজ্ঞাসা করলাম। মনে নেই সেই পাগলের কথা? মনের মধ্যে মনের মানুষ করো অন্বেষণ। হ্যাঁ, আপনি রবীন্দ্রনাথের মধ্যে সান্ত্বনা খুঁজতে চাইছেন? জানি না, এই তোমার নামটা যেন কি বললে? আজ আমি সমরেশ। সমরেশ, হ্যাঁ সমরেশ। আমাদের সান্ত্বনা দেওয়ার বোধহয় কেউ নেই না। আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়। আমি কি মাসিমার আলু ভাজা কেন? ওটা পারবো না, ওটা ঠোঙায় ভরে দিই। কেন, খাবার সময় নেই?
আসলে মেসমশাই এই বাড়িতে আসায় আমার সময় চুরি করে। হ্যাঁ মানে আর টিটুকু আমাকে ঠাট্টা করে বলতো, আমি খুন হলে আমার মা বাবাকে একটু দেখিস। আমিও বলতাম ওকে একই কথা। এ বড় নিষ্ঠুর ঠাট্টা। তুমি তুমি এমন করে তোমার প্রাণ সংশয় করে এখানে আসো, এটা এটা আমরা চাই না বাবা। আমাদের জন্য ভাববেন না মাসি। কি জানি। আচ্ছা আমি তোমাকে একটা কথা বলবো? বলুন না, আপনাদের কথা শুনতেই তো আসি। আমার ওই ধৃতির মৃত্যুর কোনো বদলা তোমরা নিও না। ক্ষমা করবেন মেসমশাই, এ সিদ্ধান্ত আমি একা নিতে পারব না। দলে আরো সাথী আছেন, কমরেডস আছেন, তারাই সিদ্ধান্ত নেবেন। সে তো আমার ছেলে ছিল, আমাদের কমরেড ছিল। আমি চলি। এই দাঁড়াও দাঁড়াও, দাঁড়াও। এই যে এইটা না, রবীন্দ্র রচনা বলি। হ্যাঁ, যদি কোনো কাজে লাগে। আপনার দিন শেষ হয়ে গেছে, আমাদের কোনো কিছুই আর মাথায় রাখতে পারি না। ঠিক আছে, সময় পেলে নিশ্চয়ই পড়ব। একা না, আর কাউকে কাউকে পড়িও। হ্যাঁ, বেশিরভাগই বাংলা জানে না মেসমশাই, যারা জানে তাদের জন্য রবীন্দ্রনাথ একটু শক্ত। তবু যদি কোনো কাজে লাগে আর কি। ঠিক আছে। হ্যাঁ, আমি কিন্তু আপনাদের সব খবরই রাখি। কেমন করে? সে তো বলা যাবে না। আমাদের যদি কিছু হয়? সব সময় খবর রাখা হয়তো সম্ভব নয়, তবুও। এই শোনো, তুমি ওকে আর আটকানোর চেষ্টা করো না। কি করবো, বুঝতে মানে না। আমি চলি। না না, আমি বুঝতে পারছি না তুমি আমার কাছে আড়াল করতে চাইছো কেন? কি শুনবে? না না, নতুন কোনো কথা যে তুমি আমাকে শোনাতে পারবে না আমি জানি। সেইটাই তো জ্বালা। ফোনটা কে ধরেছিল? অভি? না, সেই আমি যে তোমাকে অভির সঙ্গে কথা বলতে বললাম। তুমি যেদিন অসুস্থ হয়েছিলে সেদিন ওর ফোন আমি কেটে দিয়েছিলাম বলে ও ধরেই নিয়েছে যে আমরা ওর সঙ্গে কথা বলতে চাই না। ও, কার সঙ্গে কথা বললে তুমি? পামেলা। পামেলা? ও, বড় মেয়ে? হ্যাঁ। তার তো বয়স এখন 18, সাবালিকা। সেই সংসারের বিষয়ে কি বলবে? হ্যাঁ, রান্টি মানে তোমার মেয়ে রত্নাশ্রীর সঙ্গে কথা বলতে বললো। আর বললো। কি বললো? হ্যাঁ, আমরা যেন নিজে থেকে ওদের ফোন না করি। কেন? আমেরিকায় এখন সকলেই খুব সতর্ক। 11ই সেপ্টেম্বরের ঘটনায় ধৃতি আনন্দ প্রকাশ করেছিল। সেই সেই খুন, সেই হত্যা, সেই মৃত্যু, সেই তাই ওরা আমাদের ভয় পায়। আমাদের? আমরা তো নারকেল গাছে শুকনো পাতার মতো আটকে আছি।
আমাদের দিন নেই, রাত নেই। তবু আমরা কেন আছি বলতে পারো? হ্যাঁ কি ও শোনো, কি চলে যাবে? হ্যাঁ পারবে আজ রাতের মধ্যে অন্য কোথাও চলে যেতে? আজ রাতের মধ্যে মানে? হ্যাঁ তাই। একটু পরিষ্কার করে বলো তো। কোথাও তো আর আমাদের কেউ নেই। আজ রাতে যদি তোমার কিছু হয়, আমি একা। আমার প্রাণটা চলে গেলেও আমি কিচ্ছু করতে পারবো না। তারপর আমি চলে যাব ভাগে, কাশী কিংবা গঙ্গার ধারে মন্দিরের ভিখারি বিধবাদের তলে। আমি আর বাঁচতে চাই না, কিঞ্চন, আমি আর বাঁচতে চাই না। শোনো, এই তুমি ভাগের কথা বলছো কেন তুমি? হ্যাঁ হ্যাঁ তোমার যে জামাই রমি সেদিন আমাদের বাড়ি থেকে বার করে দিয়েছিল, সেই জামাই রমি কাল সকালে এখানে আসবে। কেন, মানে আমাদের খবর নিতে? চুপ করো। 6 বছর কোনো যোগাযোগ করেনি, কখনো কোনো খবর নেয়নি। কাল আসবে এই সম্পত্তির দখল নিতে, হিসেবের ভাগ করতে। চলো আমরা পাই দূরে, যেখানে দুজনে দুজনকে আঁকড়ে ধরে থাকতে পারবো। কারো চলে যাওয়ার জন্য একা হবার ভয় শেষ হয়ে যেতে হবে না। তুমি আমাকে নিয়ে যাবে সেখানে? বলো না, যাবে? যাবো। ওই শেষ পারানির খেয়ায় উঠতে তোমার ভয় করবে না? হ্যাঁ তুমি তো থাকবে আমার সঙ্গে, বলো। হ্যাঁ আমি তো থাকবো, তাহলে সেই দূর দেশে তুমি যাবে কেমন করে? আর কেউ আমাদের ভয় দেখাতে পারবে না। মৃত্যুর ছায়ায় আমরা মিলিয়ে যাব। হ্যাঁ যেখানে মৃত্যুর হাহাকার শেষ হয়ে যাবে, আমরাই শেষ খুনের হত্যাকারী হব। বলো, পারবে? হ্যাঁ পারবো। তবে এসো আমরা প্রস্তুত হই, এসো। আমি কিন্তু আপনাকে আগেই বলেছি, যা ব্যবস্থা করার আজকের মধ্যেই করতে হবে। হ্যাঁ চেক ক্যাশ দুটোই রেডি আছে, যেটা বলবো। আসলে আপনাদের পাওনা গন্ডা মিটিয়ে দিতে না পারলে আমরাও তো আবার বাড়িটা ভাঙতে পারছি না। বাড়ি ভাঙবে? এই চুপ করো। শুনুন, চেক কিন্তু দুটো হবে, এই রত্নাশ্রী এবং ওর দাদা অভিরূপের নাম। হ্যাঁ আমাদের কাগজপত্র আমরা সেরকম ভাবে রেডি করে রেখেছি। আপনি এক কাজ করুন, আপনি আমার অফিস আসুন, ওখানে বসে যা কথা বলার। বাইদা ভাই, এই কর্পোরেশনের ব্যাপারটা আমরা আছি তো নাকি? ও আচ্ছা, সব ব্যবস্থা করবো। তার আগে আপনি ঠিক কোন দুটো পজিশনে দুখানা ফ্ল্যাট দেবেন যদি একটু বলে দেন। না, এই সবটাই যদি এই টাকার বিনিময়ে হয়, অন্তত ওকলাহোমা সিটি থেকে অভিলাষ এইরকমই চাইছেন না। দেখুন এই চিন্তা ভাবনা আরো যদি কিছুদিন আগে ওনারা করতেন, তাহলে তো এই বয়স্ক ভদ্রলোক আর ভদ্র মহিলাকে এভাবে আত্মহত্যা করতে হতো না। হ্যাঁ কি বলে? বদমাইশ। কিছু বললে? আপনি কিন্তু দুপুর 2টার মধ্যে আমার অফিসে আসবেন। এই পেপার যেন সব রেডি থাকে। হ্যাঁ একদম ওয়েট করতে পারো। ওকে, চলে আসুন অফিসে। আচ্ছা আপনি এগোন, আমি আসছি। হ্যাঁ না ধরো। এই যে জামাইদা, না রমিত বাবু। রমিত বাবু চললেন? হ্যাঁ মানে এই বাড়িটা তাহলে মিত্র প্রমোটাররাই পেলো? না এসব কথা এখন বলে লাভ। অনেকেই কিন্তু জেনে গেছে অকিঞ্চন বাবুদের সুইসাইডাল নোটে কি লেখা ছিল। মানে চমকাবেন না, এখন থানায় ওই দুটো পার্টির লোকেরই যাতায়াত আছে আর কি। দেখুন, আমি কিন্তু কোনো বেআইনি কাজ করিনি। কাগজে লেখা সম্পত্তির ভাগ। কি যাতা বকছেন? আমি যা করার তাই করেছি। অনেকেই কিন্তু জেনে গেছে। জানেন না দাদা, এখন কিন্তু দুটো পার্টি মিত্র প্রমোটারকে আটকে দেবে। ননসেন্স। কাকে বলছেন? বরং চলুন চা খাবেন। হ্যাঁ পরার জামাই চলুন। চা খাবো? হ্যাঁ চলুন। চা খেতে খেতে
বাকি কথাগুলো হয়ে যাবে। হ্যাঁ, তারপরে পুরো ব্যাপারটাই আমরা সামলে নিতে পারবো। ঠিক। বেশ, চলুন। হ্যাঁ, আসুন। আপনি আসুন না, আমরা অপেক্ষা করছি। বকুল, বাড়ি যা। সব বদমাইশ, সব নেবো খারাপ। ছি, এনে রে মন এমন হলি, যাতে জন্ম তাইতে মলি। ও তোর ঘুরতে হবে লক্ষ গলি, ও তোর ঘুরতে হবে লক্ষ গলি। হাতে পায়ে বেড়ি সার করে, দ্বীপের আলো দেখে যেমন উড়ে পলো পতঙ্গ জল, উড়ে পলো পতঙ্গ জল। দ্বীপের আলো দেখে যেমন উড়ে পলো পতঙ্গ জল, অবশেষে হারা